কি ক্লাস শুরু করতে পারি? জি ম্যাডাম, শুরু করে দেন। আমাদের পার্টিসিপেন্ট সেকশন 9 জন, 10 জন। কতজন থাকার কথা? 150 জন। অনেকে নামাজ শেষ করেছে, করবে নামাজ তো শেষ হয়ে গেছে, তাহলে আরো কিছুক্ষণ ওয়েট করি, 7:10 শুরু করে দিব। তো ওরা আস্তে আস্তে আমরা দেখি কতদূর কি করতে পারি। আচ্ছা, আজকে আমরা পড়বো মেল প্রেজেন্টেশন। মেল প্রেজেন্টেশনের মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। অনেকগুলা মেল প্রেজেন্টেশন আছে, এতগুলা আসলে একদিনে সম্ভব হয় না। এজন্য আজকে আমরা ব্রিজ প্রেজেন্টেশনটাই ভালো করে পড়বো, এবং এটা হচ্ছে সবচেয়ে কমন মেল প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশন হচ্ছে মেল প্রেজেন্টেশন গুলার মধ্যে সবচেয়ে কমন, এজন্য এটা আমরা একদিনে পুরোটা সময় নিয়ে বুঝে শুনে দেখে তারপরে পড়বো। আচ্ছা, এখন কথা হলো মেল প্রেজেন্টেশনের আগে আমাকে জানতে হবে নরমাল প্রেজেন্টেশনটা কি। প্রেজেন্টেশন জিনিসটা কি, একটা বেবি ওম্বের মধ্যে কি ধরনের প্রেজেন্টেশনে থাকে, তার প্রেজেন্টিং পার্টটা কি থাকে, এটা সম্বন্ধে আগে একটু জেনে নিলে তখন মেল প্রেজেন্টেশনটা আমাদের পড়তে বুঝতে সুবিধা হবে। এখন আমাকে বলো তোমরা কেউ, প্রেজেন্টেশন জিনিসটা আসলে কি? প্রেজেন্টেশন মানে কি? হোয়াট ইজ প্রেজেন্টেশন? এটা তো একটা ডেফিনেশন আছে, তাই না? বলো। কারো জানা নাই হোয়াট ইজ প্রেজেন্টেশন? তাহলে আমরা মেল প্রেজেন্টেশনটা বুঝবো কিভাবে? আমি যদি প্রেজেন্টেশনটাই না জানি তাহলে মেল প্রেজেন্টেশনটা কিভাবে জানবো? Ma'am, the part of the fetus which occupies the lower pole of the uterus is called presentation. Very good. The part of the fetus which occupy the lower pole of the uterus is called presentation. এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। আচ্ছা, তাহলে নরমাল প্রেজেন্টেশনটা কি? আমরা তো মেল পড়বো, মানে অ্যাবনরমাল প্রেজেন্টেশনটা পড়বো আজকে। তাহলে নরমালটা কি? ভার্টেক্স প্রেজেন্টেশন। না, ভার্টেক্স কিন্তু প্রেজেন্টেশন না, ভার্টেক্সটা হচ্ছে প্রেজেন্টিং পার্ট। Cephalic presentation. Cephalic presentation with vertex presenting part. Cephalic presentation with vertex presenting part যদি থাকে তাহলে সেটাকেই আমরা ধরে নিব নরমাল। আর এছাড়া কেফালিক প্রেজেন্টেশনের মধ্যে যদি ফেস থাকে প্রেজেন্টিং পার্ট, যদি ব্রাউ থাকে প্রেজেন্টিং পার্ট, তাহলে সেটাও কিন্তু মেল প্রেজেন্টেশনের মধ্যেই পড়ে। ঠিক আছে? কেফালিক প্রেজেন্টেশনের ভার্টেক্স প্রেজেন্টিং পার্টটাই হচ্ছে নরমাল প্রেজেন্টেশন, আদারওয়াইজ যা কিছু আছে সবকিছুই হচ্ছে আমাদের মেল প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশন আমরা জানলাম যে দ্য পার্ট অফ দ্য ফিটাস হুইচ অকুপাইজ দ্য লোয়ার পোল অফ দ্য ইউটেরাস ইজ কল্ড প্রেজেন্টেশন। এটার মধ্যে কি কি থাকতে পারে? প্রেজেন্টেশন কেফালিক হতে পারে, পোডালিক হতে পারে, এছাড়া অন্যান্য প্রেজেন্টেশনের মধ্যে শোল্ডার প্রেজেন্টেশন হতে পারে, কর্ড প্রেজেন্টেশন হতে পারে। আচ্ছা, শোল্ডার প্রেজেন্টেশনটা কখন হয়? কেফালিক প্রেজেন্টেশন তো আমরা বলে নিলাম যে নরমাল প্রেজেন্টেশনটা হচ্ছে কেফালিক প্রেজেন্টেশন। পোর্ডালিক প্রেজেন্টেশন মানে কি? মানে হচ্ছে ফিটাসের লোয়ার পোলটা যখন ইউটেরাসের লোয়ার পোলে থাকে। পোর্ডালিক মানে হচ্ছে বাটক, বাটকের অংশটা যখন লোয়ার পোলে থাকে সেটা হচ্ছে পোর্ডালিক প্রেজেন্টেশন। আর হচ্ছে শোল্ডারটা কখন হয়? ট্রান্সভার্স লাই যখন হয় তখন আমাদের প্রেজেন্টেশনটা আমরা বলবো কি শোল্ডার প্রেজেন্টেশন। এছাড়া যখন প্রেজেন্টেশন কর্ড থাকে, মানে আম্বিলিকাল কর্ড যখন প্রেজেন্টেশনের লোয়ার পোল অফ দ্য ইউটেরাসে থাকে তখন আমরা সেটাকে বলবো কর্ড প্রেজেন্টেশন। তাহলে সবচেয়ে কমন প্রেজেন্টেশন হচ্ছে কেফালিক প্রেজেন্টেশন। এটা কত ইনসিডেন্স কত? 96.5%ই হচ্ছে কেফালিক প্রেজেন্টেশন। তাহলে আমরা প্রেজেন্টেশনের সাথে তাহলে এখন আমাকে জানতে হবে প্রেজেন্টিং পার্ট কি। আমরা তো শুধুমাত্র কেফালিক প্রেজেন্টেশন বলি নাই। কেফালিক মানে হচ্ছে মাথার অংশটা। আমরা বলছি যে কেফালিক প্রেজেন্টেশন উইথ ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট হচ্ছে আমাদের নরমাল প্রেজেন্টেশন। তাহলে এই ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট, এই প্রেজেন্টিং পার্টটা কি জিনিস? প্রেজেন্টিং পার্টটা কি জিনিস? প্রেজেন্টেশনেরই একটা অংশ হচ্ছে প্রেজেন্টিং পার্ট, তাই না? কেফালিক মানে পুরাটা মাথা। কেফালিকের মধ্যে ভার্টেক্স একটা অংশ, ব্রাও একটা অংশ, ফেস একটা অংশ। তাহলে সেই প্রেজেন্টিং পার্টটা কি? আমি বলতেছি ভার্টেক্স প্রেজেন্টেশন। ভার্টেক্সটা কোন এরিয়া আর প্রেজেন্টিং পার্টটা কি?
জানা থাকলে একজন বলে দাও চটচট করে, কারণ এখন তো সময়ের ব্যাপার, বলে ফেলো। আর না জানা থাকলেও বলো, আমি বলে দিই প্রেজেন্টিং পার্টটা কি। না জানা থাকার তো কোনো কথা নেই, বই সামনে নিয়ে বসলেই তো জানা যায়, বই দেখে দেখেও তো উত্তর দেওয়া যায়। প্রেজেন্টিং পার্টটা কি জিনিস? দ্য পার্ট অফ দ্য প্রেজেন্টেশন হুইচ ওভারলাইজ দ্য ইন্টারনাল অস and felt by the examining finger through the cervical opening during pervaginal examination in case of labor. এটাই হচ্ছে প্রেজেন্টিং পার্ট। মানে প্রেজেন্টেশন তো একটা অনেক বড় জিনিস, মাথা। ওই প্রেজেন্টেশনের যে জিনিসটা, মাথার যে অংশটুকুন আমরা পারভেজিনাল এক্সামিনেশনের সময় সার্ভাইকাল ওপেনিং দিয়ে ফিল করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্টিং পার্ট। সেটা হতে পারে ব্রাউ, সেটা কেফালিকের ক্ষেত্রে সেটা হতে পারে ব্রাউ, সেটা হতে পারে ফেস, সেটা হতে পারে ভার্টেক্স। তাহলে নর্মাল প্রেজেন্টেশন আমরা বলছি ভার্টেক্স। ভার্টেক্সটা কোন এরিয়াটা? আমরা বাংলাতে মাথার তালু বলি না, সেই মাথার তালুর অংশটুকুনি হচ্ছে ভার্টেক্স, যেটা হচ্ছে anteriorly cornal suture and হচ্ছে anterofontanelli, যেটাকে আমরা বলতেছি ব্রেগমা এন্ড ব্র্যাগমেটিক সুচার, আর পোস্টেরিয়রলি হচ্ছে ল্যামডা এন্ড ল্যামডয়েড সুচার। এই দুইটা লাইনের মাঝখানের যে অংশটুকুন, আর দুপাশে প্যারিটাল এমিনেন্সের উপর দিয়ে আমরা যদি দুইটা লাইন টানি দুই পাশে ল্যাটারালি, তাহলে এর মাঝখানে যে কোয়াড্রাঙ্গুলার এরিয়া, সেটাই হচ্ছে আমাদের ভার্টেক্স প্রেজেন্টেশন, মানে ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট। তাহলে প্রেজেন্টিং পার্টটা হচ্ছে দ্য পার্ট অফ দ্য প্রেজেন্টেশন হুইচ ওভারলাইজ দ্য ইন্টারনাল অস। ইন্টারনাল অসটা কার? ইউটেরাসের ইন্টারনাল অসে প্রেজেন্টিং পার্টের যে অংশটুকু থাকে, ইউটেরাসের ইন্টারনাল অসে প্রেজেন্টিং পার্টের যে অংশটুকু থাকে, এন্ড ফেল্ট বাই দ্য এক্সামিনিং ফিঙ্গার। কিসের এক্সামিনিং ফিঙ্গার? পারভেজিনাল এক্সামিনেশনের সময় এক্সামিনিং যে ফিঙ্গার গুলা থাকে, সেই ফিঙ্গার দিয়ে আমরা যা ফেল্ট করতে পারি থ্রু দ্য সার্ভাইকাল ওপেনিং, এটাই হচ্ছে প্রেজেন্টিং পার্ট। তাহলে নর্মাল প্রেজেন্টেশন হচ্ছে ভার্টেক্স প্রেজেন্টেশন উইথ কেফালিক প্রেজেন্টেশন উইথ ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট, এইটুকুন হচ্ছে আমার নর্মাল প্রেজেন্টেশন। এছাড়া আরেকটা প্রেজেন্টেশন হতে পারে, ম্যাল প্রেজেন্টেশনের মধ্যে এটা পড়ে, সেটা হচ্ছে কম্পাউন্ড প্রেজেন্টেশন। কেফালিক থাকবে হয়তো, সাথে হচ্ছে মাথা, মাথার সাথে একটা কর্ড পাওয়া গেল, দুইটা অংশ, অথবা মাথার সাথে হ্যান্ড পাওয়া গেল, তাই না? তাহলে এরকম মোর দেন ওয়ান প্রেজেন্টিং পার্ট বা ওয়ান প্রেজেন্টেশন যখন থাকে, সেটাকে আমরা বলি কম্পাউন্ড প্রেজেন্টেশন। এটাও এক ওয়ান টাইপ অফ ম্যাল প্রেজেন্টেশন। তাহলে হচ্ছে আমরা এখন পড়বো আজকে ব্রিজ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের সাথে আরেকটা কথা খুব আসে, সেটা হচ্ছে লাই। লাই জিনিসটা কি? লাই জিনিসটা হচ্ছে দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাল স্পাইন and relation of the long axis of the fetal spine with centralized uterus or maternal spine. মানে ইউটেরাসের মধ্যে বাচ্চাটা লম্বা না আড়াআড়ি কিভাবে আছে সেটার উপর, সেটাই হচ্ছে লাইটা। তাহলে লাই কিভাবে কিরকম হতে পারে? লংজিটিউডিনাল হতে পারে, অবলিক হতে পারে, ট্রান্সভার্স হতে পারে। যখন একটা কেফালিক প্রেজেন্টেশন হয় তখনও লংজিটিউডিনাল লাই হয়, মানে ইউটেরাসের লং এক্সিসের সাথে ফিটাসের স্পাইনের যে লং এক্সিস সেটা হচ্ছে একই থাকে, বরাবর থাকে, সেটা হচ্ছে লংগিটিউডিনাল লাই, মানে লম্বা থাকে। আর ট্রান্সভার্স হলে কি হয়? জিনিসটা আড়াআড়ি হয়ে যায়, পারপেন্ডিকুলার হয়ে যায়, মানে একটা যোগচিহ্নের মতো। যদি ইউটেরাসের লাইটাকে আমরা যোগচিহ্নের লম্বা বাহুটা ধরি, এর যে আড়াআড়ি বাহুটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফিটাসের স্পাইনটা এভাবে আড়াআড়ি ভাবে থাকবে, তাহলে সেটাই হচ্ছে আমাদের অবলিক, কি বলে, ট্রান্সভার্স লাই। আচ্ছা, আর আমাদের ব্রিজ প্রেজেন্টেশন যেটা আমরা আজকে পড়বো, এই ক্ষেত্রে ফিটাসের লাইটা কি থাকবে? লংগিটিউডিনাল লাই থাকবে, বাট প্রেজেন্টেশনটা পোর্ডালিক পোর্শন থাকবে। পোর্ডালিক মানে হচ্ছে বাটকের যে পোর্শনটা সেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের ব্রিজ প্রেজেন্টেশন। তাহলে এই ব্রিজ প্রেজেন্টেশনটা হচ্ছে মোস্ট অফ দ্য ম্যাল প্রেজেন্টেশনের মধ্যে মোস্ট অফ দ্য কমন প্রেজেন্টেশন হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। এবং এটা কখন বেশি দেখা যায়? এটা সাধারণত মানে জেস্টেশনের আর্লি এজ গুলাতে দেখা যায়। সাধারণত ধরো যত বেশি টার্মের দিকে প্রেগন্যান্সিটা যাবে তত ব্রিচের ইনসিডেন্সটা কমে যায়। বলা হয়েছে বইয়ে যে 28 উইকস এর সময় এটা 20% থাকে, 34 উইকস এটা কমে 5% চলে আসে, এবং টার্মের ক্ষেত্রে গিয়ে 3 to 4% এ চলে আসে। তাহলে আমি যখন কোনো পেশেন্টকে বলবো যে আপনার ব্রিজ প্রেজেন্টেশন, আমি যখন ডায়াগনোসিস করব, তাহলে প্রথম কথা হইতে হবে যে আমার জেস্টেশনাল এজ 36 উইকস হয়ে গেলে তারপরেও যদি সে ব্রিজ প্রেজেন্টেশন থাকে, তখন আমি এটাকে গুরুত্ব দিব বা এটাকে ধরে নিব যে প্রেজেন্টেশনটা, পেশেন্টের বেবির প্রেজেন্টেশনটা ব্রিচ আছে। এর আগে কিন্তু বলবো না। দেখবা তোমরা এখন 5th ইয়ারে পড়ো, অনেক আত্মীয় স্বজন তোমাদের কাছে অনেক কিছু জানতে চাইবে। মনে করো 25 উইকসে একজন এসে বললো, তোমাকে একটা আল্ট্রাসোনোগ্রাম দেখাইলো, ওখানে লেখা প্রেজেন্টেশন ব্রিচ। এখন তুমি কি তাকে বলবা যে না আপনার প্রেজেন্টেশনটা ব্রিচ, বা এরকম একটা বললে উনি কিন্তু ভয় পাবে। তোমাকে বলতে হবে না ঠিক আছে সব ভালো, বাচ্চাটা ঘুরে যাবে, অথবা তুমি প্রেজেন্টেশন সম্বন্ধে কিছুই বলবা না।
কিন্তু তুমি যদি তখন তাকে বলে দাও, এবং এই জিনিসটাই কিন্তু হয় বিশেষ করে গ্রামে গঞ্জে যখন আল্ট্রাসোনোগ্রাম হয়, সোনোলজিস্টরা বলে দেন বাচ্চা উল্টা, সাথে সাথে পেশেন্টের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য হচ্ছে আমাদের গাইনোকোলজিস্টের যে বদনাম যে আমরা আননেসেসারি সিজারিয়ান সেকশন করি, ওই যে পেশেন্ট মাথা খেয়ে ফেলে বাচ্চা উল্টা করতেই হবে, তখন তো বুঝাইলেও আর বুঝে না, তখন ওগুলাকে করতেই হয় বাইরে। তো এই হিসাবে আমরা এই জিনিসটা আমরা জানবো, বা নিজেদের জন্য তোমরা জানবা যে যখন এরকম এজের জেস্টেশনাল এজের আল্ট্রাসোনোগ্রাম তুমি দেখবা, তখন তুমি কিন্তু এটাকে কনফার্ম হিসেবে বলবা না, বলবা যে হ্যাঁ ঠিক আছে এটা আবার ঘুরতে পারে। তারপরে তুমি কখন বলবা, যখন 36 উইকস অনওয়ার্ডস তোমাকে একটা দেখাবে, 36 উইকস এন্ড মোর যখন তোমাকে দেখাবে ব্রিজ প্রেজেন্টেশন, হ্যাঁ তখন তুমি তাকে বলে দিবা যে বেবিটা উল্টা বা ব্রিজ অবস্থায় আছে। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের ব্রিজ প্রেজেন্টেশনের কথাবার্তা। এখন যেটা আমরা জানবো যে এই 36 এর আগে হলে অ্যাবনরমাল বলবো না। না বলবা না, 36 এর পরেই একটা লাই স্টেবল হয়। আমরা যখন ব্রিজের কজ গুলা পড়বো তখন আমরা জানবো যে ব্রিজটা অটোমেটিকলি কিন্তু কারেকশন হয়ে যায় বা ভার্সন হয়ে যায় কিছু প্রসেসের মাধ্যমে। সেই প্রসেসটা 36 উইকস এর পরে কিন্তু আর হয় না, এর আগেই হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা 36 পর্যন্ত ওয়েট করব। 36 এর পরে যে যেটার ভার্সন হবে না, যে বেবি, তার আর ভার্সন হবে না। যদি আমরা না করি তার আর ভার্সন হবে না। হ্যাঁ, আমরা যেটাকে করি সেটা আমরা পড়বো আস্তে আস্তে, আমরা আসবো ওটাতে, আমরা করতে পারি ভার্সন। তো সেটা হচ্ছে ম্যানুয়ালি আমাদের করতে হবে, ডাক্তারদের করতে হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু 36 উইকস এর আগ পর্যন্ত সে স্পন্টেনিয়াস ভার্সন হতে পারে বেবি। বিশেষ করে আর্লি এজে তো মানে খুবই হয়, একেবারে যে 28, 26, 29, 30 এইসব উইকসে কেন হয়? বা বেবিটা তো ছোট থাকে, এমনিটিক ফ্লুইডের মধ্যে সে ঘুরতে থাকে, সে কিক করে, মায়ের উম্বের মধ্যে কিক করে, ইউটেরাসের মধ্যে কিক করে করে সে ঘুরতে থাকে, ইয়ের মধ্যে পুরাটা এমনিটিক ফ্লুইডের মধ্যে ভাসতে থাকে। হয়তো সকালে সে ব্রিজ, বিকালে সে কেফালিক, আবার রাতের বেলা সে ট্রান্সভার্স, এরকম হতে পারে। কিন্তু 36 উইকস এর পরে সে এভাবে আর হবে না। 36 উইকস এর পরেও যদি, হয়তো না কিন্তু তারপরেও যদি কারো হয়, তখন সেটাকে আমরা বলি আনস্টেবল লাই। আনস্টেবল লাই মানে লাইটা স্টেবল হয় না, সে কখনো কেফালিক, কখনো ট্রান্সভার্স, এরকম যদি দেখি সেটা হচ্ছে আনস্টেবল লাই। সেটা অন্য, সেটা আমরা অন্য সময় পড়বো, আদার্স ম্যাল প্রেজেন্টেশন যখন পড়বো তখন পড়বো। আজকে আমাদের ইয়ের বিষয় হচ্ছে ব্রিজ। এখন আসো আমরা এই যে ব্রিজ প্রেজেন্টেশন, ব্রিজ মানে আমরা বুঝলাম যে বাটকটা কোথায় থাকবে, লোয়ার পোল অফ দ্য ইউটেরাসের মধ্যে বাটকটা থাকবে, এটাই হচ্ছে ব্রিজ। কিন্তু এই ব্রিজেরও আবার টাইপ আছে। ব্রিজের টাইপ হচ্ছে সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে কমপ্লিট ব্রিজ বা ফ্ল্যাক্সড ব্রিজ যেটাকে বলে, আর একটা হচ্ছে ইনকমপ্লিট ব্রিজ। এখন এই জিনিসগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, আমি আমার ভিডিওটা অন করি আর একটা পুতুল নিয়ে আসছি হসপিটাল থেকে, সেই পুতুল দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, দেখো তোমরা বুঝো কিনা। দেখা যাচ্ছে তো আমাকে, না? এরপরে জি ম্যাডাম। পুতুলটা দেখা যাবে। হ্যাঁ, এই যে একটা পুতুল, যেটা তোমরা যদি মানে কলেজে থাকতা, তোমরা এটা পেলভিস সহ দেখতা। পেলভিসটা আনা একটু ঝামেলা, আমি আনি নাই পেলভিসটা। এই যে দেখা যায়, বেবিটা দেখা যায়। জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এই দেখো মাথা, আর এই হচ্ছে তার বাটকের অংশটুকু, তাই না? এই হচ্ছে তার বাটকের অংশটুকু। তাহলে মায়ের পেটের মধ্যে সে কিভাবে থাকবে? এই অংশটুকু থাকবে কোথায়? ইউটেরাসের লোয়ার পোলের মধ্যে থাকবে তার বাটক অংশটুকু, তাই না? এখন এই থাকার মধ্যেও আবার বিভিন্ন টাইপ আছে। তোমরা হচ্ছে দত্তের বইয়ের 352 পেজে যাও। যারা বই নিয়ে বসছো তারা 352 পেজে যাও, দেখবা খুব সুন্দর করে ছবি দেওয়া আছে। আমি এখন যে এটা ধরছি, বেবিটাকে ধরছি, সেটা বি নাম্বার যে ছবিটা, কমপ্লিট ব্রিজ। কমপ্লিট ব্রিজ হচ্ছে এরকম, বি নাম্বার ছবি, যাদের সামনে বই আছে তারা বি নাম্বার ছবিটা দেখো, কমপ্লিট ব্রিজ। কমপ্লিট ব্রিজ মানে কি? মানে হচ্ছে তার এই এটা হচ্ছে হিপ জয়েন্ট, তাই না? এই জায়গাটা হচ্ছে হিপ, হিপ জয়েন্টটা ফ্লেক্স থাকবে, থাইটা বডির সাথে লাগানো থাকবে, আর এই যে জয়েন্ট এটা হচ্ছে নি জয়েন্ট, নি জয়েন্টটাও ফ্লেক্স থাকবে, মানে পাটা এই যে নিচে থাকবে। মানে একজন মানুষ উপর হয়ে বসে থাকলে যে পজিশনটা হয় সেটা হচ্ছে কমপ্লিট ব্রিজ। আমরা বসি না, অনেক সময় পিড়িতে বসি, এরকম বসি না যে কুচুমুচু হয়ে, বা এমনি পিড়ি ছাড়া কিছু ছাড়া আমরা বসি। ছোটবেলা অনেক সময় এভাবে বসে আমরা খেলছি। মেয়েরা যদি সবজি টবজি কেটে থাকো বাসায় বসে, তাহলে এভাবে করে আমরা বসি না, অনেক সময় বটির মধ্যে বসি বা পিড়িতে বসি। এই যেভাবে করে আমরা বসি সেটাই হচ্ছে একটা কমপ্লিট ব্রিজ। মানে তার হাত তো আর হাতের সাথে আমাদের কোনো রিলেশন নেই, হাত তো উপরে এরকমই থাকবে। এই হচ্ছে তার বাটকটা, এইটা হচ্ছে তার থাইটা পুরাটা পেটের সাথে লাগানো, আর এই যে নিচের থেকে বের হয়ে আসছে এই জিনিসটা হচ্ছে তার লেগ, এবং এটা হচ্ছে ফুট। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কমপ্লিট ব্রিজ।
এখন বলছে কমপ্লিট ব্রিজে যদি আমরা পারভেজাইনাল এক্সামিনেশন করি তাহলে প্রেজেন্টিং পার্টটা আমরা কি পাবো? প্রেজেন্টেশন তো পেলাম আমরা ব্রিজ, প্রেজেন্টিং পার্টটা আমরা আগেই জেনে নিছি, এই জন্যই ডেফিনেশন যে এক্সামিনেশনের সময় থ্রু দা এক্সামিনিং সার্ভাইকাল ওপেনিং বাই দা এক্সামিনিং ফিঙ্গার আমরা কোন পোর্শনটুকু পাবো প্রেজেন্টিং পার্টে। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, এখানে আমরা বাটক পাবো বা ইস্টিয়াল টিউবারোসিটি দুইটা পাবো। পারভেজাইনাল এক্সামিনেশন তো এটা তো হচ্ছে ব্রিজটা এভাবে হচ্ছে থাকবে পেলভিসের ভিতরে, মনে করো চারপাশে আমার পেলভিস আছে, হ্যাঁ এই চারপাশে মায়ের পেলভিসটা আছে। তো আমরা পারভেজাইনাল এক্সামিনেশন যখন করব তখন আমাদের আঙুলটা এই জায়গায় আসবে, তাহলে আমরা ফিল করতে পারবো কি দুইটা বাটক ফিল করতে পারবো, ফুট ফিল করতে পারবো, আর হচ্ছে এই জায়গায় এক্সটার্নাল জেনিটালিয়াটা ফিল করতে পারবো। তাহলে যখন একটা কমপ্লিট ব্রিজ হবে তার শেপটা এভাবে থাকবে এবং পারভেজাইনাল এক্সামিনেশন করে আমরা বাটারটা ফিল করতে পারবো, ফুটটা ফিল করতে পারবো, এক্সটার্নাল জেনিটালিয়াটা ফিল করতে পারবো। তাহলে এই গেল আমাদের কমপ্লিট ব্রিজ। এই কমপ্লিট ব্রিজটা কাদের ক্ষেত্রে বেশি হয়? মাল্টিপ্যারার ক্ষেত্রে, কারণ তখন ইউটেরাইন টোন কম থাকে, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালটা ল্যাক্স থাকে, যে কারণে হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে মাল্টিপ্যারার ক্ষেত্রে বেশি হয়। এটা গেল কমপ্লিট ব্রিজ। তারপরে আসে ইনকমপ্লিট ব্রিজ। ইনকমপ্লিট ব্রিজের বলছে অনেকগুলা পার্ট মানে টাইপ আছে, সাধারণ তিনটা টাইপ আছে ইনকমপ্লিট ব্রিজের। এর মধ্যে একটাকে বলছে এক্সটেন্ডেড লেগ ব্রিজ অথবা কি ব্রিজ, ফ্র্যাঙ্ক ব্রিজ। যেটা সেটা কিরকম থাকে, এই যে তার পাটা কি করে, সে মাথার কাছে নিয়ে যায়, এরকম তার দুইটা পাই মাথার কাছে থাকে এবং সে জাস্ট এই টাইপ হয়ে বসে থাকে। তাহলে এখানে যখন আমি পারভেজাইনাল এক্সামিনেশন করব তখন কি পাবো? তখন হচ্ছে আমাদের প্রেজেন্টিং পার্টটা পাবো হচ্ছে বাটক আর জেনিটালিয়া, ফুট কিন্তু পাবো না। ফুট কোথায়? ফুট এই যে মাথার পাশে চলে গেছে। এই জিনিসটার প্রাইমিদের ক্ষেত্রে বেশি হয়। কেন? কারণ হচ্ছে ইউটেরাইন টোনটা ভালো থাকে, অ্যাবডোমিনাল ওয়ালটা টাইট থাকে, ল্যাক্স থাকে না, যে কারণে এটা ভালো হয়। এবং আমরা যদি কখনো ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউ করতে চাই, দেখা যায় যে এই টাইপের ব্রিজটার ভ্যাজাইনাল ডেলিভারি ভালো হয়। কেন হয়? এই যে জায়গাটা তো একটা মানে কি বলবো, বাটকটা তো হচ্ছে আসলে একটা সফট জিনিস। এখন যখন এই স্টিয়াল টিউবারোসিটি গুলো থাকে, এগুলো তো বনি, এই পাশে সেক্রাম, এই পাশে স্টিয়াল টিউবারোসিটি, এই দুটো জিনিস মিলে একটা বনি জিনিস হলো। তাহলে এই জিনিসটা কি করে? সার্ভিক্সের ডাইলেশনে হেল্প করে, গুড সার্ভাইকাল ডাইলেটর। এটা ফ্র্যাঙ্ক ব্রিজ যখন হয় তখন সার্ভাইকাল ডাইলেটেশনটা গুড হয়, এটা হচ্ছে এটার একটা বেনিফিট। ঠিক আছে, এই যে ফ্র্যাঙ্ক ব্রিজের ক্ষেত্রে, এটা কাদের ক্ষেত্রে হয়? প্রাইমির ক্ষেত্রে হয়। আচ্ছা, এছাড়া আরো দুই ধরনের ব্রিজ আছে, একটাকে বলতেছে কি ম্যাম জি ম্যাম এই যে ভ্যাজাইনাল ডেলিভারি এটাতে কেন ভালো হয় এটা একটু আরেকবার একটু বলা যাবে ম্যাডাম? আচ্ছা, এটা ভ্যাজাইনাল ডেলিভারি তো আমরা ব্রিচে আসলে বলবো না, আমরা বলবো কি ব্রিচে সবসময় আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশন বলবো। তারপরেও ধরো কেউ করাইতে চাচ্ছে না, হ্যাঁ, অথবা সে লেবারে চলে গেছে, তোমার কাছে এমন অবস্থায় আসছে, তুমি দেখছো যে এরকম একটা ব্রিচ আছে, ফিল করছো, তাহলে মোটামুটি আমরা আশা করতে পারি যে এখানে কিছু কিছু ব্রিচের অনেক কমপ্লিকেশন আছে ডেলিভারির সময়, বিভিন্ন স্টেপে স্টেপে তার বাটকের সমস্যা, তার শোল্ডারের সমস্যা, তার হেডের সমস্যা ডেলিভারির সময় বিভিন্ন জায়গায় হইতে পারে। তো এটাতে একটু কম হয়। কেন হয়? আর বিশেষ করে সার্ভাইকাল ডাইলেটেশনটা ভালো হয় কারণ এখানে বনি পার্ট না, সেক্রাম এবং ইস্টিয়াল টিউবারোসিটি। তারপর এটা ডায়ামিটার তুলনামূলকভাবে কম, লেগ থাকলে ডায়ামিটারটা আরেকটু বেশি হইতো, লেগ তো উপরে। তাহলে এইসব জিনিস এটা গুড সার্ভাইকাল ডাইলেটর হিসেবে কাজ করে, এই জন্যই এটা মোটামুটি ভালো আর কি। বা আরো কিছু কমপ্লিকেশন আছে, আমরা পড়বো যখন তখন বলবো, এটা কম হয়। এরপরে আসো আর ব্রিজের কি টাইপ আছে, আরেকটা টাইপ আছে ফুটলিং ব্রিজ। ফুটলিং ব্রিজটা ধরে নাও তুমি যে একটা মানুষ চেয়ারে বসলে যেরকম হয়, হ্যাঁ মানে জাস্ট এটা এই যে হিপ জয়েন্টটা আমরা কমপ্লিট ব্রিজের সময় বা ফ্র্যাঙ্ক ব্রিজের সময় কি করছি, এটা সম্পূর্ণভাবে ফ্লেক্সড আছে, মানে এই থাইটা পেটের সাথে লাগানো, কিন্তু এইখানে সম্পূর্ণভাবে ফ্লেক্সড না, পার্শিয়ালি এক্সটেন্ডেড, মানে থাইটা এই যে বেবিটা বসে আছে এরকম, আর নি জয়েন্টটাও কিন্তু পার্শিয়ালি এক্সটেন্ডেড। মানে কি পার্শিয়ালি যদি ফ্লেক্স হইতো এটা পিছনে গিয়ে থাইয়ের সাথে লেগে যাইতো না, ওইভাবে লাগে নাই। এটা জাস্ট একটা দেখাইতে পারতেছি কিনা, এই জিনিসটা জাস্ট মনে করো একটা মানুষ চেয়ারে বসে আছে, একটা মানুষ চেয়ারে বসে থাকলে তার যে পজিশনটা হবে সেটা এই যে হিপ জয়েন্ট আর নি জয়েন্ট, আমাদের উপর দেখার দরকার নেই, দেখো এইটা হচ্ছে হিপ জয়েন্ট, হ্যাঁ সাদা অংশটা হচ্ছে তার থাইয়ের এই যে হিপ জয়েন্টটা হচ্ছে এটা, আর এই যে নি জয়েন্টটা এখানে জাস্ট এইরকম করে বসে থাকা যে জিনিস যেটা, সেটাই হচ্ছে আমাদের ফুটলিং ব্রিজ। আরেকটা আছে নি প্রেজেন্টেশন। নি প্রেজেন্টেশনটা কিরকম, যে থাইটা হচ্ছে পুরাটা এক্সটেন্ডেড থাকবে এই, আর নিটা হচ্ছে ফ্লেক্স থাকবে, মানে হাঁটু নীল ডাউন হয়ে। স্কুলে যদি কেউ কখনো নীল ডাউন হয়ে বসে থাকো তাহলে বুঝতে পারবা। এই যে দেখো কোথায় দেখাচ্ছি, লাল পাতো দেখা যায় না, এই যে বেশি উপরে চলেছে, এই এই যে হাঁটু হাঁটু গেড়ে বসে থাকা, নীল ডাউন হয়ে বসে থাকাই হচ্ছে নি প্রেজেন্টেশন। এই যে হাঁটুটা এইভাবে থাকবে
আর থাইটা এই যে এক্সটেন্ডেড পুরোটা, আর এই হচ্ছে হাঁটুটা। এটা হচ্ছে মানে নীল ডাউন মানে কি বলবো নি প্রেজেন্টেশন। আমরা প্রেজেন্টিং পার্টটা কি পাবো তখন? দুইটা নি পাবো, দুইটা অথবা একটা, তার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে প্রেজেন্টিং পার্টটা নি পাবো। আর যখন হচ্ছে ফুটলিং থাকবে তখন প্রেজেন্টিং পার্টটা কি পাবো? বাটকের নিচে দিয়ে ফুট থাকবে। জাস্ট চেয়ারে বসে থাকলে যেরকম হয়, এই যে এই জিনিসটা হচ্ছে পার্শিয়ালি এক্সটেন্ডেড, আবার নিটা হচ্ছে পার্শিয়ালি এক্সটেন্ডেড, পুরোটা ফ্লেক্স না, জাস্ট এরকম করে ঝুলে আছে। তাহলে আমাদের ইনকমপ্লিট ব্রিচের আমরা তিনটা টাইপ করলাম। ইনকমপ্লিট ব্রিচের আমরা তিনটা টাইপ করলাম। একটা হচ্ছে ফ্র্যাঙ্ক ব্রিচ, যেটাতে হচ্ছে হিপ জয়েন্টটা ফ্লেক্স থাকবে হয়ে থাইটা বডির সাথে মিশে থাকবে, আর পা দুইটা কোথায় থাকবে? মাথার সাথে, মানে ফান্ডাসে থাকবে। এটা হচ্ছে ফ্র্যাঙ্ক ব্রিচ অথবা এক্সটেন্ডেড লেগ ব্রিচ বলে এটাকে, ঠিক আছে? লেগটা এক্সটেন্ডেড হয়ে আছে। তারপরে আসো আরেকটা নি প্রেজেন্টেশন, যেটা হচ্ছে কি থাকবে? হিপ জয়েন্টটা এক্সটেন্ডেড থাকবে আর নি জয়েন্টটা ফ্লেক্স থাকবে, মানে নীল ডাউন পজিশনে দাঁড়ায় বসে থাকা, যেটা সেটা হচ্ছে নি প্রেজেন্টেশন, মানে নিটা লোয়ার পোলে থাকবে। আর আরেকটা হচ্ছে ফুটলিং, মানে জাস্ট চেয়ারে বসে আছে, হিপ জয়েন্টটা পার্শিয়ালি এক্সটেন্ডেড, লেগটা পার্শিয়ালি এক্সটেন্ডেড, এরকম হয়ে যেটা থাকে সেটা হচ্ছে ফুটলিং ব্রিজ। তাহলে এই তিনটা গেল আমার ইনকমপ্লিট ব্রিচের টাইপ। আর কমপ্লিট ব্রিজ তো আমরা বলছি সবকিছু ফ্লেক্সড, নিও ফ্লেক্সড, হিপও ফ্লেক্সড, মানে কুচিমুচি করে উপর হয়ে বসে থাকা, যেটা এই গেল। এখন কোনটা এই যে ব্রিজ গুলার মধ্যে খারাপ কোনটা বেশি? খারাপ হচ্ছে ফুটলিং প্রেজেন্টেশনটা। জি বলো ম্যাম। এক্সটেন্ডেড নি প্রেজেন্টেশন আর একটা কি বলছেন? ফুট কি ম্যাম? ফুটলিং, FTTLING, ফুটলিং ব্রিজ। তুমি বই খুলে বসো সামনে, বইয়ের মধ্যে তো সব দেওয়া আছে সুন্দর করে, বইয়ের কথাই তো বলি। ম্যাম ফুটলিং কাদের বেশি হয়? ফুটলিং কাদের বেশি হয় এটা আসলে এভাবে কোনো ইয়ে বলে নাই। মাল্টিদের ক্ষেত্রে বলছে যে ফ্লেক্সড ব্রিজটা বা কমপ্লিট ব্রিজটা বেশি হয়, আর প্রাইমিদের ক্ষেত্রে এক্সটেন্ডেড লেগ ব্রিজটা বেশি হয়। আর ফুটলিং এবং রিপ্রেজেন্টেশন যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই হতে পারে, প্রাইমি মাল্টি এত কোনো ভেরি করে না। তবে ফুটলিং ব্রিজ হলে আমরা তাড়াতাড়ি ব্যবস্থা নিব, কারণ ফুটলিং ব্রিজে লেবারের সময় কট প্রলাপস হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, এবং কট প্রলাপস যখন হয়ে যায় তখনই কিন্তু বেবিটা খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন এই ব্রিজ যে হচ্ছে, ব্রিজ তো আসলে হয় না, এটা প্রশ্ন জাগে না যে ব্রিজটা কেন হয়? আসলে আল্লাহ তাআলা তো এটা একটা অ্যাবনর্মাল পজিশন, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কেফালিক প্রেজেন্টেশনটাই হচ্ছে নরমাল। তো কেফালিক প্রেজেন্টেশনটা কেন হয়? কেফালিক প্রেজেন্টেশনটা একটা কারণে হয়, দুইটা কারণে হয়। একটা হচ্ছে মেনলি গ্র্যাভিটির জন্য। যে কোনো ভারী জিনিস সবসময় নিচের দিকে থাকে না, বডির সবচেয়ে ভারী অংশ কিন্তু মাথা। আলাদা আলাদা পার্ট হিসেবে যদি আমরা চিন্তা করি, ভারী অংশ মাথা, কারণ এখানে ব্রেন ম্যাটেরিয়ালস থাকে, তাই না? এই জন্য দেখো যখন প্রিমেচিউর থাকে তখন কিন্তু ব্রিজ বেশি থাকে, কারণ মাথাটা হালকা থাকে, ব্রেন অল্প থাকে, মাথাটা উপরের দিকে থাকে। কিন্তু আস্তে আস্তে যখন ব্রেনটা পরিমাণে বাড়তে থাকে তখন কি হয়? ভারী হয়ে যায়, ঘুরে মাথাটা গ্র্যাভিটির দিকে চলে আসে, নিচের দিকে চলে আসে, আর বাটকটা উপরের দিকে চলে আসে। এটা একটা নর্মাল ফিজিক্স এটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অ্যাডাপ্টেশনের জন্য। ফান্ডাসটা চিন্তা করো, একটা ইউটেরাস যদি আমরা চিন্তা করি, ফান্ডাসটা কিন্তু ওয়াইড, বাটকটা ওয়াইড, ওয়াইড জায়গায় ওয়াইড জিনিস বসছে। আবার লোয়ার সেগমেন্টটা হচ্ছে তুলনামূলকভাবে ফান্ডাসের চাইতে লোয়ার পোর্শনটা, লোয়ার পোলটা ছোট, আর হেডটাও তো বাটকের চাইতে ডায়ামিটারে ছোট, হেডটা এসে নিচে বসছে। তো এই দুইটা কারণে সাধারণত আমাদের কেফালিক প্রেজেন্টেশনটাই বেশি হয়, 96.5% কেফালিক প্রেজেন্টেশন। এবং এই কারণে প্রিমেচুরিটির ক্ষেত্রে দেখা যায় যে ব্রিচ বেশি। আস্তে আস্তে যখন ম্যাচিউর ফিটাস হতে থাকে, জেস্টেশনাল এজ বাড়তে থাকে, টার্মের দিকে যেতে পারে, তখন ব্রিচটা আস্তে আস্তে কমে যায়, মানে ইনসিডেন্সটা কমে যায়, ব্রিচটা ভার্সন হয়ে কারেকশন হয়ে যায়। আচ্ছা, এখন একটা তো আমি এটিওলজিতে বললাম, প্রথম কথা হচ্ছে ব্রিচের কি, যে ব্রিচটা হচ্ছে প্রিম্যাচুরিটিতে বেশি হয়, আর্লিয়ার উইকসে ব্রিচটা বেশি হয়। তারপরে কিসের জন্য হতে পারে? আমরা বললাম যে স্পন্টেনিয়াস ভার্সন হয়। এখন কিছু কিছু কারণে স্পন্টেনিয়াস ভার্সন হতে পারে, তখন এই ব্রিজটা থেকে যায়। সেটা কি কারণ? একটা বলছে যে ফ্র্যাঙ্ক ব্রিজ বা এক্সটেন্ডেড লেগ ব্রিজ, যেটা সেটা হতে পারে না, কারণ সে তো তার মাথা তুলে মানে পা দুটো তুলে রাখছে হচ্ছে কোথায়? মাথার কাছে। তো সে তো কি ঠিক মতো করতে পারতেছে না বা করতেছে না কি, তো সেই যে সে ঘুরে কিভাবে? ইউটেরাসের গায়ে কিক করে করে সে বাচ্চাটা ঘুরে। এখন সে তো মাথার পাশে পা দিয়ে রাখছে, ওখান থেকে সে কিক করতে পারতেছে না, ঘুরতে পারতেছে না। এইটা একটা কারণ। টুইন হলে কি হয়? জায়গা নাই, ঘুরবে কেমনে? এমনিটিক ফ্লুইড ভেসে ভেসে তো সে ঘুরবে। এখন একজনের জায়গায় দুজন আছে, স্বাভাবিক এখানে একটু চাপাচাপি হচ্ছে, সে ঘুরতে পারতেছে না, সেটা একটা কারণ। অলিগোহাইড্রোমিয়াস, মানে এমনিটিক ফ্লুইড কম, তো পানির মধ্যে ভেসে ভেসে ঘুরবে, এখানে পানিও নাই, সে ঘুরতেও পারতেছে না।
তারপরে হচ্ছে ইউটেরাসের যদি কোনো ধরনের কনজেনিটাল ম্যালফরমেশন থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে তোমার কি সেপ্টেট ইউটেরাস, তারপর হচ্ছে বাইকর্নেট ইউটেরাস, এটাতে কি হয়, এগুলাতে গিয়ে ফান্ডাসটা তো ছোট হয়ে যায়, মানে ফান্ডাসটা ছোট হয়ে যায়, যে কারণে হচ্ছে ওখানে যে আমরা আগে পড়লাম না যে অ্যাডাপ্টেশন, যেটা হোয়াইট ফান্ডাসে হোয়াইট বাটক থাকে, তো সেই জিনিসটা আর হচ্ছে না, যে কারণে তার আর কারেকশন হয় না, যে বেশি জায়গা পেয়ে বাটকটা উপরে উঠে যাবে, মাথাটা নিচে চলে আসবে, ওরকম আর হচ্ছে না, অ্যাডাপ্টেশনটা হতে পারতেছে না। এটা কি, যদি ইউটেরাসের কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে, একটা হচ্ছে সেপ্টেট ইউটেরাস, একটা হচ্ছে বাইকর্নেট ইউটেরাস, এরকম যদি ইউটেরাসের কোনো কনজেনিটাল ম্যালফরমেশন থেকে থাকে। তারপরে হচ্ছে কর্ডটা, আম্বিলিকাল কর্ডটা খুব ন্যারো, মানে সে স্পেস পাচ্ছে না, ঘুরতে চাইলে টান খাচ্ছে, প্লাসেন্টার সাথে আম্বিলিকাল কর্ড দিয়ে একটু বেবিটা লাগানো থাকে, এই কর্ডটা যদি ছোট হয়, সে কিন্তু ওই যে দড়ি দিয়ে বেঁধে রাখে, তো দড়িটা যদি ছোট হয়, ওই সে আর ঘুরতে পারে না, মানে অল্প জায়গার মধ্যে ঘোরাঘুরি করে, এই জন্য সে আর পুরো ভার্সন হতে পারে না। এইভাবে চিন্তা করে যদি পড়ো দেখবা মনে থাকবে। আচ্ছা, তাহলে এই জিনিস, কিছু জিনিস বললাম যেগুলো হচ্ছে স্পন্টেনিয়াস ভার্সন হতে দেয় না। একটা হচ্ছে এক্সটেন্ডেড লেগ ব্রিজ, একটা হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি বা টুইন্স যদি বলি, বা মাল্টিপল যেটাই বলি, আর একটা হচ্ছে অলিগোহাইড্রোমিয়াস যদি হয়, তারপরে কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস সাচ এস বাইকর্নেট ইউটেরাস অর সেপ্টেট ইউটেরাস, আর একটা হচ্ছে শর্ট কর্ড, আর আইওএফডি থাকলে তো ফিটাস আর কিক করতে পারে না, ঘুরতেও পারে না, যেরকম ছিল ওরকম থেকে যায়। আরেকটা কজ কি, আরেকটা কজ ফেভারেবল অ্যাডাপ্টেশন। আমরা আগে পড়ে নিছি যে অ্যাডাপ্টেশন করার জন্যই যে মাথাটা ছোট, লোয়ার পোলটা ছোট, এই জন্য নিচে চলে আসে, বাটকটা বড়, ফান্ডাসটা বড়, এই জন্য ফান্ডাসটা উপরে থাকে, আর হচ্ছে মাথাটা নিচে থাকে নরমালি। কিন্তু এই অ্যাডাপ্টেশন যখন কোনো কারণে হয় না, মনে করো একটা হাইড্রোকেফালাসের হেডটা অনেক বড় থাকে না, তো ওই হেড তো আর লোয়ার পোলে তার জায়গা হয় না, সে হচ্ছে বাটক থেকেও বড় থাকে, সে গিয়ে ফান্ডাসে বসে থাকে। আবার হাইড্রোকেফালাসে ব্রেন ম্যাটেরিয়াল কম থাকে, মাথাটা পাতলা থাকে, সে ওই গ্র্যাভিটির জন্য আর ঘুরতে পারে না। সে হচ্ছে হাইড্রোকেফালাসের সময় কি করে, বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোকেফালাস যে কেফালিক প্রেজেন্টেশন থাকে না তা কিন্তু না, কিন্তু ব্রিচও থাকে, ব্রিচের ইনসিডেন্সটা বেশি হাইড্রোকেফালাসে। তাহলে এই গেল একটা। তারপর আরেকটা বলতেছি কি, পেলভিসটাই কন্ট্রাক্টেড, মানে নিচে তার জায়গাই কম, সে আর অ্যাডাপ্টেশন করতে পারতেছে না। তারপরে হচ্ছে কর্নোফান্ডাল অ্যাটাচমেন্ট অফ দ্য প্লাসেন্টা, মানে প্লাসেন্টাটা হচ্ছে কর্মের মধ্যে আটকানো, ফান্ডাসের মধ্যে আটকানো, ওখানে জায়গা জুড়ে আছে, বাটক গিয়ে ওখানে আর জায়গা পাচ্ছে না। তারপরে ধরো ফিটাসের যদি কোনো ধরনের কনজেনিটাল অ্যানোমালি থাকে, তাই না, যেমন হচ্ছে এনএনকেফালি, এইসব যদি থাকে, এইসব এনএনকেফালিতে সেম কি হয়, ব্রেন ম্যাটেরিয়াল থাকে না, মাথাটা পাতলা থাকে, উপরে চলে যায়, এইসব ক্ষেত্রে ব্রিজ প্রেজেন্টেশন বেশি হয়। তাহলে আমাদের পড়তে হবে এটিওলজি অফ ব্রিজ প্রেজেন্টেশন, এই জিনিসটা আমাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, পরীক্ষায় ধরবে, কেন ব্রিজ হয় পরীক্ষায় আসবে, পরীক্ষায় ধরবে। ঠিক আছে, এই গেল হচ্ছে মোটামুটি ব্রিজ প্রেজেন্টেশনের এটিওলজি। বোঝা গেছে এটা, এটিওলজি গুলা মানে কজ গুলা, কেন ব্রিজ হয়, এটা তো একটা ম্যাল প্রেজেন্টেশন কেন হয়, নর্মাল প্রেজেন্টেশন কেন হয়, আর ম্যাল প্রেজেন্টেশন কেন হয়। বোঝা গেছে নর্মাল প্রেজেন্টেশন কেন হয়, নর্মাল থেকে এই জিনিসগুলা থাকে না দেখেই সে ব্রিজ হয়, এটাই হচ্ছে কজ। আগে নর্মাল গুলা ভালো করে জেনে নিবা, দুইটাই নর্মাল, একটা হচ্ছে গ্র্যাভিটি আর একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, এই দুইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে বাকি যে কজ গুলা ব্রিচের। এইভাবে মনে রাখে, মানে এইভাবে চিন্তা করে পড়লে দেখবা ভুলবা না, মানে মুখস্থ করে পড়তে হবে না, তোমার অটোমেটিক একটার পর একটা মাথায় মুখে চলে আসবে। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা পরবর্তীতে যাই। তারপরে এখানে একটা কথা থাকে রিকারেন্ট ব্রিজ, যে কোনো লেডির যদি 3 or more বেবি কনজিকিউটিভলি ব্রিজ হয়, তখন আমরা তাকে বলবো রিকারেন্ট ব্রিজ। এভাবে হবে না আবার প্রথম বাচ্চা ব্রিজ হইলো, তারপরে আবার কেফালিক হলো, আবার ব্রিজ হলো, এরকম না, পরপর 3টা ডেলিভারি মানে 3টা ফিটাস তার ব্রিজ থাকতে হবে, তখন আমরা তাকে বলতেছি রিকারেন্ট ব্রিজ। এটা কাদের ক্ষেত্রে হয়, ওই যে কনজেনিটাল ম্যালফরমেশন অফ ইউটেরাস, এটা তো আর ঠিক হবে না, তার কনজেনিটালি ম্যালফর্মড ইউটেরাস নিয়ে আসছে, তো তাদের ক্ষেত্রে রিকারেন্ট ব্রিজটা বেশি হয়। এখন এতক্ষণ যে আমরা ব্রিজ বললাম, এখন তো আমাকে ডায়াগনোসিস করতে হবে না ব্রিজটা, আমার কাছে তো সে আসবে রুগী, আমি তো তাকে একটা কিছু বলবো, তো আমি কিভাবে ডায়াগনোসিস করবো সে যে ব্রিজ। একটা হচ্ছে তার হিস্ট্রি যদি আমরা নেই, এই যে রিকারেন্ট ব্রিজ একটা তার থাকতে পারে, সে বলতে পারে যে হ্যাঁ আমার আগের সব বাচ্চাগুলো এরকম ছিল, তাহলে তুমি ধরে নিবা যার রিকারেন্ট ব্রিজ আছে তার 4th বেবিটা বা 5th বেবিটা অনওয়ার্ডস যতটা বেবি হবে তার ব্রিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা গেল একটা হিস্ট্রি থেকে। তারপরে হচ্ছে আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে নরমাল লেবারের যে জিনিসটা আমরা পড়বো, বা একটা হচ্ছে যে অবস্টেট্রিক্যাল যে এক্সামিনেশন গুলা, সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি
যে এটা ব্রিচ কেফালিক। অবস্টেট্রিক্যাল এক্সামিনেশনের মধ্যে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পার ভ্যাজিনাল এক্সামিনেশন, এই দুইটা মিলায়ে আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি। আর ইনভেস্টিগেশনের মধ্যে যদি যাই আমরা, তাহলে আলট্রাসোনোগ্রাম অফ প্রেগন্যান্সি প্রোফাইল করে আমরা বুঝতে পারি। এটাই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। এবং ওই যে বললাম আলট্রাসোনোগ্রাম অফ প্রেগন্যান্সি প্রোফাইল করে আমরা কখন তাকে ব্রিচ বলবো, 36 উইকস অনওয়ার্ডস যদি হয় তখন আমরা তার প্রেজেন্টেশন সম্বন্ধে আমরা কনফার্ম হব, ঠিক আছে? এর আগে আমরা বলতে পারবো না। এখন আমরা ক্লিনিক্যালি কিভাবে বুঝি, একটা তো হিস্ট্রি বললাম, এখন এক্সামিনেশন গুলা বলি। আমরা ইন্সপেকশন থেকে সাধারণত খুব একটা বোঝা যায় না, হ্যাঁ, আমাদের বুঝতে হবে পালপেশন থেকে। পালপেশনে কি, আমাদের গ্রিপ গুলা থেকে, অ্যাবডোমিনাল যে গ্রিপ আছে সেই গ্রিপ গুলা থেকে আমরা বুঝবো। মনে করো ফান্ডাল গ্রিপ দেখবা তুমি, ফান্ডাল গ্রিপে কেফালিক প্রেজেন্টেশনে আমরা কি পাবো, পাবো হচ্ছে বাটার। কিন্তু ব্রিচ প্রেজেন্টেশনে আমরা ফান্ডাসে কি পাবো, হেড পাবো। তাহলে হেডের পালপেশনের হেডের পারসেপশনটা কিরকম, আমরা কি রকম স্ট্রাকচার পাবো, আমরা একটা হার্ড গ্লোবুলার স্ট্রাকচার পাবো। ফান্ডাসের মধ্যে আমরা যখন ফান্ডাল গ্রিপটা দেখবো, অথবা আমাদের এখনকার বই আছে লিওপোল্ড, ফার্স্ট লিওপোল্ড যদি তুমি দেখো তাহলে তুমি দেখবা একটা হার্ড গ্লোবুলার স্ট্রাকচার, মানে একটা শক্ত গোল জিনিস আমরা ফান্ডাল গ্রিপে পাবো। ফান্ডাসের মধ্যে যখন হাতটা দিয়ে আমি পালপেট করব তখন আমার হাতে এরকম একটা পারসেপশন আসবে। একটা পেশেন্ট দেখলে আসবে না, অনেকগুলা দেখে তারপরে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পালপেট করব কি, পালপেট করে এখানে একটা হার্ড গ্লোবুলার স্ট্রাকচার পাবো ফান্ডাল গ্রিপে। তারপরে আসো পেলভিক গ্রিপ। পেলভিক গ্রিপে আমরা কি পাবো, একটা সফট ব্রড ইরেগুলার স্ট্রাকচার পাবো। ওই যে বাটকটা কিরকম ব্রড থাকে, এখানে মাসলস থাকে বেশি, এই জন্য এটা সফট থাকে। একটা ইরেগুলার, হেডটা যেরকম একটা গ্লোবুলার গোল একটা জিনিস, রেগুলার একটা জিনিস, এখানে ইরেগুলার একটা স্ট্রাকচার পাবো। তাহলে ব্রড সফট ইরেগুলার স্ট্রাকচার আমরা কোথায় পাবো, পেলভিক গ্রিপে। মানে ফার্স্ট এবং সেকেন্ড পেলভিক গ্রিপে আমরা একটা ব্রড সফট ইরেগুলার স্ট্রাকচার পাবো। তাহলে এইটা তুমি বলতে পারো। অথবা পেলভিক গ্রিপ যদি বুঝতে অসুবিধা হয় আমরা বলতে পারি থার্ড এন্ড ফোর্থ লিওপোল্ড, বিশেষ করে ফোর্থ লিওপোল্ডের কথা আমরা বলতে পারি। এখানে আমরা একটা ব্রড সফট ইরেগুলার স্ট্রাকচার পাবো। এই দুটা দিয়ে মোটামুটি আমরা পালপেশনে বুঝে ফেলতে পারি। আরেকটা জিনিস আমরা এখানে এক্সামিন করব, পালপেশনের পরে হচ্ছে অস্কালটেশন। অস্কালটেশনে আমরা কি দেখি, ফিটাল হার্টটা দেখি। এখন কেফালিক প্রেজেন্টেশনের ফিটাল হার্ট গুলো সাধারণত রাইট অর লেফট স্পাইনো আম্বিলিকাল লাইনে থাকে, কিন্তু ব্রিচের ক্ষেত্রে এরকম হয় না। ব্রিচের ক্ষেত্রে এটা আম্বিলিকাসের আশেপাশে থাকে, আর অ্যাবাভ আম্বিলিকাস অর বিলো। যদি এঙ্গেজমেন্ট হয়ে যায় তাহলে বিলো আম্বিলিকাস, আর যদি এঙ্গেজমেন্ট হয় না, মানে পেশেন্ট লেবারে যায় নাই, এমনি আসছে তোমার কাছে, এঙ্গেজমেন্ট হয়নি, তখন তুমি পাবা কোথায়, অ্যাবাভ আম্বিলিকাস। হ্যাঁ, মিডলাইন বরাবর, মোট কথা আমরা এখানে মিডলাইন বরাবর আম্বিলিকাসের অ্যাবাভ অর বিলোতে মিডলাইন বরাবর ব্রিচের ক্ষেত্রে আমরা ফিটাল হার্টটা পাবো, আর কেফালিকের ক্ষেত্রে আমরা পাবো স্পাইনো আম্বিলিকাল লাইনে। তাহলে এই সব জিনিসপত্র দেখে ফান্ডাল গ্রিপ, পেলভিক গ্রিপ, পালপেশনের ক্ষেত্রে এবং অস্কালটেশনের ক্ষেত্রে ফিটাল হার্ট সাউন্ডের পজিশন, এই সব জিনিস দেখে আমরা বুঝতে পারি যে, ক্লিনিক্যালি বুঝতে পারি যে এটা ব্রিচ প্রেজেন্টেশন অর কেফালিক প্রেজেন্টেশন। আমার কথাগুলো বোঝা গেল? শুনে তো বোঝা একটু কষ্ট, দেখায় দেখায় বুঝাইতে পারলে একটু ভালো হইতো, তারপরেও বুঝতে হবে। নরমাল হার্ট সাউন্ড কোথায় পাওয়া যায় ম্যাডাম? স্পাইনো আম্বিলিকাল লাইনে, রাইট ও লেফট স্পাইনো আম্বিলিকাল লাইনে পাওয়া যায় নরমালি, কিন্তু ব্রিচের ক্ষেত্রে আমরা এটা মিড লাইন বরাবর পাবো, অ্যাবাভ অর বিলো আম্বিলিকাস। আর ফান্ডাল গ্রিপ, ওই যে হার্ড গ্লোবুলার স্ট্রাকচারের জায়গায় আমরা কি পাবো, সফট ব্রড, মানে কি বলে, সফট ব্রড ইরেগুলার স্ট্রাকচারের জায়গায় আমরা ফান্ডাল গ্রিপে পাবো মাথা পাবো, হার্ড গ্লোবুলার স্ট্রাকচার। আর পেলভিক গ্রিপে বাটকটা পাবো, সেটা কিরকম, সেটা হচ্ছে ব্রড সফট ইরেগুলার স্ট্রাকচার, ঠিক আছে? এই দুইটা জিনিস ফিটাল হার্ট সাউন্ড আমরা ক্লিনিক্যালি বুঝবো। এছাড়া আমরা আল্ট্রাসোনোগ্রাফির কথা তো বললামই, সেটা করব। আল্ট্রাসোনোগ্রাফিটা আর বেশি ইনফরমেটিভ, এটা আমার মানে একটা কনফার্ম ডায়াগনোসিস এটা আমাদের করতে পারে। তারপরে হচ্ছে ফিটাসের যদি কনজেনিটাল কোনো ম্যালফরমেশন থাকে সেটা আমরা বুঝতে পারি এখান থেকে। তারপরে হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি কিনা সেটা আমরা বুঝতে পারি। তারপর আমরা বলছি যে একটা কর্নোফান্ডাল অ্যাটাচমেন্ট অফ প্লাসেন্টা হলে, প্লাসেন্টা প্রিভিয়া হলে, এগুলা হলে ব্রিচ বেড়ে যায়, ব্রিচের ইনসিডেন্স বেড়ে যায়। তাইলে এইসবও আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝতে পারি। ফিটাসের কনজেনিটাল অ্যানোমালি, ম্যাটারনাল কোনো ইউটেরাসের কনজেনিটাল অ্যানোমালি, এগুলা, তারপর অলিগোহাইড্রোমিওস, এইসব আমরা আরো কনফার্ম হতে পারি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। তাহলে আমি যখন ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলবো, তারপরেও কনফার্ম হওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা আল্ট্রাসোনোগ্রাম অফ প্রেগন্যান্সি প্রোফাইল করতে হবে। প্রেগন্যান্সি প্রোফাইলে আমরা কি জানবো, যে নাম্বার অফ ফিটাস, আমরা জানি টুইনের ক্ষেত্রে সাধারণত ব্রিচ হওয়ার চান্স থাকে, তাহলে এটা আমরা একটা জানলাম। প্রেগন্যান্সি প্রোফাইলে নাম্বার অফ ফিটাস সম্বন্ধে আমরা জানলাম, জেস্টেশনাল এজ সম্বন্ধে কনফার্ম হইলাম, অ্যামনিওটিক ফ্লুইড সম্বন্ধে জানলাম, বেবির কোনো ধরনের কনজেনিটাল ম্যালফরমেশন আছে কিনা সেটা জানলাম, মায়ের ইউটেরাসের কোনো ধরনের কনজেনিটাল ম্যালফরমেশন আছে কিনা সেটা জানলাম। সো
ultrasonogram is more informative. Diagnostic and more informative হচ্ছে ultrasonography of pregnancy profile. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্রিচের ক্ষেত্রে ইনভেস্টিগেশন। এটা আমাদের পরীক্ষার হলে ধরা হয় যে ব্রিচ তুমি কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করবা। ডায়াগনোসিস কনফার্ম যখন বলবেন তখন আমাকে ইনভেস্টিগেশন বলতে হবে, আর তুমি কিভাবে ডায়াগনোসিস করবা যখন বলবেন তখন আমাকে বলতে হবে ফ্রম হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন। তো ক্লিনিক্যাল এক্সামিনেশন কি? ফ্রম পালপেশন আমরা ফান্ডাল গ্রিপ আর পেলভিক গ্রিপ এন্ড ফ্রম অস্কালটেশন বাই পজিশন অফ ফিটাল হার্ট সাউন্ড। বোঝা গেল? ডায়াগনোসিস হয়ে গেল না? ব্রিচ একটা ডায়াগনোসিস করে ফেললাম, ঠিক আছে। এখন ডায়াগনোসিস তো করে ফেলছি, এখন কি করতে হবে? এখন তাকে আমার কিছু অ্যাডভাইস দিতে হবে যে তুমি কোথায় ডেলিভারি করাবা, কিভাবে ডেলিভারি করাবা, এটা। এখন এইখানে আরেকটা ছোট্ট কথা আমি বলে নিই, সেটা হচ্ছে যে মনে করো ব্রিচ আসছে, এখন আমরা তো তাকে বলবোই সিজারিয়ান সেকশন করতে, তাই না? এটা আমরা অবশ্যই তাকে বলবো, ব্রিচের ক্ষেত্রে আমরা তাকে সিজারিয়ান সেকশন করতে বলবো। এখন মনে করো সে চলে আসছে লেবারে, তাই না? তখন আমাকে কি জানতে হবে? আমাকে তার পজিশনটা জানতে হবে। ব্রিচের পজিশনটা যখন সে লেবারে আসবে তখন আমরা এই পজিশনটা জানবো। তো পজিশন জিনিসটা কি? পজিশন হচ্ছে এই যে এখানে খালি ডেফিনেশন আসে। পজিশন হচ্ছে যে কোন একটা প্রেজেন্টিং পার্টের একটা ডিনোমিনেটর থাকে, তাই না? ডিনোমিনেটর মানে কি? প্রেজেন্টিং পার্ট হচ্ছে বাটক, এখানের যে বোনসটা আছে সেটাই হচ্ছে ডিনোমিনেটর। তো বাটকের ক্ষেত্রে বড় বোনস কোনটা? এখানে সেক্রাম আছে, তাহলে ব্রিচের ক্ষেত্রে ডিনোমিনেটর হচ্ছে সেক্রাম। আমরা যদি কেফালিক প্রেজেন্টেশন ভার্টেক্স বলি, ভার্টেক্সের ক্ষেত্রে ডিনোমিনেটর হচ্ছে অক্সিপুট, তাই না? ব্রাউয়ের ক্ষেত্রে ডিনোমিনেটর কি? বা ব্রাউয়ের ক্ষেত্রে ডিনোমিনেটর হচ্ছে যে কি বলে ওটা, ফ্রন্টাল এমিনেন্সটা। যদি হচ্ছে ফেস প্রেজেন্টেশন হয় ডিনোমিনেটর হচ্ছে চিনটা, মানে ওই প্রেজেন্টিং পার্টের একটা প্রমিনেন্ট বনি পজিশনটাই হচ্ছে ডিনোমিনেটর, যেটা দিয়ে আমরা ফিটাসের সাথে ম্যাটারনাল পেলভিসের রিলেশনটা কি, মানে সে কি অবস্থায় আছে, সে অ্যান্টেরিয়রলি আছে, পোস্টেরিয়রলি আছে, ল্যাটারালি আছে, কিভাবে সে আছে, ওই ফিটাসটা পেলভিক ব্রিমের সাথে কি রিলেশনে আছে, সেটা আমরা যেটা যা দিয়ে বুঝি এবং যেটা দিয়ে এক্সপ্রেস করি সেটা হচ্ছে পজিশন। এবং পজিশন বুঝতে গেলে ডিনোমিনেটরের সাথে পেলভিক ব্রিমটাও একটা বনি জিনিস, আবার ডিনোমিনেটরটাও হচ্ছে একটা বনি, ওই প্রেজেন্টিং পার্টের যে বনি জিনিসটা সেটাই হচ্ছে ডিনোমিনেটর। তো আমরা আজকে ব্রিজ পড়তেছি, ব্রিজের ডিনোমিনেটর হচ্ছে স্যাক্রাম। এখন স্যাক্রামটা ম্যাটারনাল পেলভিসের বা পেলভিক ব্রিমের কি পজিশনে আছে? এটা থাকতে পারে অ্যান্টেরিয়রলি অথবা পোস্টেরিয়রলি, তাই না? স্যাক্রাম অ্যান্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি থাকতে পারে। আমরা যখন নরমাল লেবার পড়ছি, মানে কেফালিক প্রেজেন্টেশন যখন পড়ছি তখন কিন্তু আমরা ডিনোমিনেটর ল্যাটারালিও পড়ছি না? অ্যান্টেরিয়রলি অক্সিপিটো অ্যান্টেরিয়র, অক্সিপিটো ল্যাটারাল, অক্সিপিটো পোস্টেরিয়র, এরকম করে পড়ছি। কিন্তু ব্রিচের ক্ষেত্রে আমরা পড়বো অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র, মানে এখানে চারটা জিনিস থাকবে। লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র সবচেয়ে কমন, তারপরে লেফট থেকে ঘুরে আসো রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র, তারপরে হচ্ছে রাইট স্যাক্রো পোস্টেরিয়র, তারপরে হচ্ছে লেফট স্যাক্রো পোস্টেরিয়র। এইগুলা হচ্ছে ব্রিচের পজিশন। এখন এই পজিশনটা লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র মানে কি? মানে পেলভিক ব্রিমের বাউন্ডারি যদি তুমি চিন্তা করো, এখানে যে ইলিওপিবিক এমিনেন্সটা আছে, সেই ইলিওপিবিক এমিনেন্সের দিকে আমাদের স্যাক্রামটা যদি থাকে তাহলে বুঝতে হবে এটা লেফট সাইডে থাকলে লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র, রাইট সাইডে থাকলে রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র। বেবির স্যাক্রাম, ফিটাসের স্যাক্রামটা ম্যাটারনাল পেলভিসের ইলিওপিবিক এমিনেন্সের যদি সাথে দিকে থাকে তাহলে হচ্ছে এটা অ্যান্টেরিয়র, লেফটে থাকলে লেফট, রাইটে থাকলে রাইট, শেষ এটা। পোস্টেরিয়র কিরকম? সেক্রামটা, ফিটাসের সেক্রামটা যদি সেক্রো আইলিয়াক জয়েন্ট আছে না, আইলিয়াক বোন আর সেক্রামের যে জয়েন্টটা, সেক্রো আইলিয়াক জয়েন্টের দিকে থাকে, রাইটে থাকলে রাইট সেক্রো পোস্টেরিয়র, লেফটে থাকলে লেফট সেক্রো পোস্টেরিয়র। এটা হচ্ছে পজিশনটা, ব্রিজটা ম্যাটারনাল পেলভিসের সাথে কিভাবে থাকে সেই পজিশনটাই হচ্ছে এই জিনিস যেটা আমি এখন বললাম। স্যাক্রো অ্যান্টেরিয়র, লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র, রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র, রাইট স্যাক্রো পোস্টেরিয়র, লেফট স্যাক্রো পোস্টেরিয়র। এই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পজিশন বলে। আমি এটা ইনসিডেন্স ওয়াইজ বললাম যে প্রথমে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা। চারটা পজিশন আছে ব্রিচের। ম্যাটারনাল পেলভিসে হেডের কয়টা আছে? 8টা পজিশন আছে, কিন্তু ব্রিচের ক্ষেত্রে 4টা পজিশন আছে। এই পজিশন গুলাই হচ্ছে লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র, রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র, রাইট স্যাক্রো পোস্টেরিয়র, লেফট স্যাক্রো পোস্টেরিয়র। আচ্ছা, পজিশনটা বলে ফেললাম। এখন আমরা একটু ম্যানেজমেন্টে যাই। ম্যানেজমেন্টে যখন আমরা যাব, আমরা প্রথমেই বলছি যে আমরা ব্রিচকে বলবো, যে পেশেন্টকে আমরা বলবো ইলেকটিভ সেকশনটা ভালো। কেন ভালো?
হ্যাঁ, আমরা কেন তাকে ভ্যাজিনাল ডেলিভারি বলতেছি না? আমাদের লেভেলে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা কিন্তু ব্রিজকে সবসময় ইলেকটিভ সিজারিয়ান সেকশন বলবো। যারা হচ্ছে গাইনিতে পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন করবা, তাদের পরীক্ষার সময় এই উত্তর দিলে হবে না। তাদেরকে আগে ভ্যাজিনাল ডেলিভারি তুমি কখন করবা, কখন হচ্ছে ব্রিজের ক্ষেত্রে সিজারিয়ান সেকশন বলবা, সেটা তোমাকে ক্লিয়ার করে বলতে হবে। কিন্তু আমাদের লেভেলে আমরা যারা পড়াশোনা করে সামনে প্রফ দিব, আমাদের ব্রিজকে বলতে হবে আমরা সিজারিয়ান সেকশন করবো। এখন কেন করব? কারণ ভ্যাজাইনাল ডেলিভারিতে ভ্যাজাইনাল ব্রিজ ডেলিভারির কমপ্লিকেশন গুলো বেশি হয়, ম্যাটারনাল হয়, ফিটাল হয়। ম্যাটারনাল কি হয়? ম্যাটারনাল জেনিটাল ট্র্যাক্ট ইনজুরি হতে পারে, এখানে হচ্ছে অপারেটিভ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি চান্স বেড়ে যায়, তারপরে বেশি বেশি হ্যান্ডলিং হয়, মায়ের পরবর্তীতে পিউপেরাল সেপসিস এসব হতে পারে। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে ফিটাসের জন্য। ফিটাসের ক্ষেত্রে কি হয়? ফিটাসের পেরিনেটাল মর্টালিটির রেটটা ব্রিজ, যদি আমরা ভ্যাজাইনাল ব্রিজ ডেলিভারি করাই, পেরিনেটাল মর্টালিটির রেটটা অনেক বেশি থাকে। এটা বলতেছে 3 to 5 টাইমস হায়ার দেন কেফালিক প্রেজেন্টেশন। হ্যাঁ, এইসব কারণে হচ্ছে তোমার মানে আমরা ব্রিজকে হচ্ছে বলবো যে আমরা সিজারিয়ান সেকশন করবো। এখন মনে করো কেউ সিজারিয়ান সেকশন করবে না, ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখন মানে করবেই না, সে কোনো মতেই করবে না। তখন হচ্ছে আমরা তাকে কি করব? আমরা কিছু কিছু জিনিস দেখব, এইসব জিনিস দেখে আমরা তাকে মানে ভ্যাজাইনাল ডেলিভারির জন্য মোটামুটি না পারতে একটা পারমিশন দিতে পারি। তাহলে সেটা কি কি দেখে আমরা তাকে পারমিশন দিব? যে সে করবে না, সে ইচ্ছুক না, আমি বলছি কিন্তু সে শুনবে না। এখন আমরা তার ফিটাল ওয়েটটা দেখবো, সে কমও হবে না, বেশি হবে না। 1.5 to 3.5 কেজির মাঝে যদি বেবি হয়, তাহলে আমরা অ্যালাউ করতে পারি। আচ্ছা, হেডটা যদি ওয়েল ফ্লেক্স থাকে, তাহলে ম্যাটারনাল পেলভিসটা যদি এডিকুয়েট থাকে, তাহলে আদার্স কোনো কমপ্লিকেশন যদি থাকে না, যদি ব্রিচের সাথে একটা প্লাসেন্টা প্রিভিয়া, নো, আমরা কখনোই তাকে অ্যালাউ করব না। ঠিক আছে? তারপরে যেখানে আমি ব্রিচ ডেলিভারি করাবো, সেখানে আমার সিজারিয়ান সেকশনের ফ্যাসিলিটিস থাকতে হবে। হ্যাঁ, তো সেখানে আমার যখনই কমপ্লিকেশন হবে, আমি সাথে সাথে যাতে সিজারিয়ান সেকশন করে ফেলতে পারি, মানে আধা ঘন্টার মধ্যে যাতে আমি অ্যারেঞ্জ করতে পারি, এরকম ফ্যাসিলিটিস আমাকে থাকতে হবে। এবং একজন এক্সপার্ট অবস্টেট্রিশিয়ান ব্রিচ ডেলিভারিটা করাবে, কারণ অ্যাসিস্টেড ব্রিচ ডেলিভারির কিছু টেকনিক আছে যেটা হচ্ছে এক্সপার্ট অবস্টেট্রিশিয়ান ছাড়া এটা করানো সম্ভব না। এই জিনিসগুলো যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে আমি তাকে একটা পারমিশন দিতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে, সে হাজার চাইলেও আমরা কখনো তাকে পারমিশন দিব না, মানে অ্যাবসলিউট ইন্ডিকেশন। সেটা কি? সেটা ওই যে এখন যে পয়েন্টগুলো আমি বললাম তার উল্টা। মনে করো ফিটাল ওয়েট 1.5 কেজির নিচে অথবা 3.5 কেজির বেশি, তাহলে আমরা করব না। ফুটলিং ব্রিজ কখনো আমরা সিজারিয়ান সেকশন ছাড়া ভ্যাজাইনাল ডেলিভারি পারমিশন দিব না। ফুটলিং ব্রিজে কি হয়? কট প্রলাপসের চান্স হয়, বাচ্চার খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। কন্ট্রাক্টেড পেলভিস যদি থাকে, তাহলে দিব না। সাথে যদি বললাম, যদি কোনো মেডিকেল অথবা অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশন থাকে ব্রিচের সাথে, মনে করো একটা প্লাসেন্টা প্রিভিয়া আছে সেটাতে, এগুলা ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই দিব না। এগুলাকে বলে অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন ইন কেস অফ ব্রিচ। আর আগে যেগুলা বললাম সেগুলো হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি আমরা তাদের ক্ষেত্রে অ্যালাউ করতে পারি। তারপরেও আমাদের ব্রিচের ম্যানেজমেন্ট হচ্ছে সবসময় সিজারিয়ান সেকশন আমাদের জন্য। তারপরে যারা ভালো নাম্বার পাইতে চাও পরীক্ষাতে, তখন যদি তোমাদেরকে টিচার জিজ্ঞেস করেন যে হ্যাঁ আমরা কি কখনোই করাইতে পারি না, ব্রিচ আসলেই আমরা সিজারিয়ান সেকশন করে ফেলবো, নো, তখন আমাদের উত্তরগুলো হবে যে এই জিনিসগুলো যদি ফেভারেবল থাকে, যেটা বললাম যে ফিটাল ওয়েট, ম্যাটারনাল পেলভিস, ফিটাল ওয়েটটা হচ্ছে 1.5 থেকে 3.5 কেজি, পেলভিসটা হচ্ছে এডিকুয়েট থাকবে মায়ের, আদার্স কোনো কমপ্লিকেশন থাকবে না, সেটা অবস্টেট্রিক্যাল অথবা মেডিকেল আদার্স কোনো কমপ্লিকেশন থাকবে না, সেটা যদি হয়, তারপর হচ্ছে গুড অবস্টেট্রিশিয়ান থাকবে, ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের ফ্যাসিলিটিস থাকবে, এমন জায়গায় আমরা ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করতে পারি। এখন এই যে পেরিনেটাল মর্টালিটিটা হচ্ছে, হ্যাঁ বেশি হচ্ছে, সেটা কেন হচ্ছে? পেরিনেটাল মর্টালিটি ভ্যাজাইনাল ব্রিচ ডেলিভারির সময়, মানে ব্রিচকে যদি আমরা ভ্যাজাইনাল ডেলিভারি করাই, তাহলে পেরিনেটাল মর্টালিটিটা বেশি হচ্ছে। এইটার বেবির কিছু ডেঞ্জার থেকে যায়। একটা তো হচ্ছে স্টিল বার্থ হয়ে যাবে, মানে ইন্ট্রাপার্টাম ডেথ বেবির ক্ষেত্রে, সেটা অনেক কারণে হতে পারে, কর্ড প্রলাপস হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে আফটার কামিং হেড অ্যারেস্ট হয়ে যেতে পারে, বার্থ অ্যাসফিক্সিয়া থেকে হয়ে যেতে পারে। ইন্ট্রাপার্টাম ডেথ বেশি হয় বেবির ক্ষেত্রে। তারপর আরেকটা জিনিস হয়, ব্রিচ ডেলিভারির ক্ষেত্রে ব্রেনের ইনজুরি হওয়ার অথবা ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হওয়ার একটা চান্স থাকে। কেন? বেবিটা যখন ডেলিভারি হবে, মনে করো একটা কম্প্রেসড এরিয়া থেকে হঠাৎ করে এক্সটার্নালি ডিকম্প্রেশনের মধ্যে চলে আসলো, সাডেন কম্প্রেশন এন্ড ডিকম্প্রেশন। এর ফলে কি হয়? ব্রেন ম্যাটেরিয়াল যেটা সিএসএফ এর মধ্যে ভাসতে থাকে, সেটা স্কাল বোনের সাথে মানে একটা কনফিউশন হয়। যে আমাদের নরমাল হেড ইনজুরি গুলো হয় না, যে সার্জারি যখন পড়ো হেড ইনজুরির মেকানিজম কিরকম হয়, যে একটা কনফিউশন হয়, ব্রেনের একটা কনফিউশন ইনজুরি হয় স্কাল বোনের সাথে, তখন ওখানে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়। তারপরে যে বিভিন্ন ধরনের আমাদের সেরিব্রি গুলো থাকে, বিশেষ করে
ফক্স সেরিব্রি, টেন্টোরিয়াম সেরিব্রি এগুলা থাকে না, ওগুলা তখন টিয়ার হয়। টিয়ার হয়ে বিশেষ করে টেন্টোরিয়াম সেরিব্রিটা টিয়ার হয়ে বেবির ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়। এটাও একটা কারণ ইন্টারপার্টাম ডেথে, ফিটাল ডেথের এই জিনিসগুলা হয়। তাছাড়া আরো কিছু জিনিস হয়, মনে করো কর্ড কোলাপস, ব্রিচের ট্রাঙ্কটা পর্যন্ত ডেলিভারি হয়েছে, হয়ে কর্ডটা বের হয়ে গেছে, অথবা কর্ডটা কম্প্রেশন হচ্ছে ব্রিচের বডির সাথে, ম্যাটারনাল পেলভিসের সাথে ব্রিচের যে আম্বিলিকাল কর্ডটা সেটা কম্প্রেশন হচ্ছে, হয়ে বার্থ অ্যাসফিক্সিয়া হয়ে যাচ্ছে। এটা একটা কজ অ্যাসফিক্সিয়ার। তারপরে মনে করো প্রিমেচিউর অ্যাটেম্প অফ রেসপিরেশন, কার? বেবির মুখটা জাস্ট মায়ের ওই যে পেরিনিয়ামের মধ্যে আসছে, এখনো পুরো ডেলিভারি হয় নাই, মাথাটা, ট্রাঙ্কটা তো আগে ডেলিভারি হবে, তারপরে তো মাথাটা ডেলিভারি হবে, এখন মাথাটা ওই জায়গায় আছে, এমন সময় বেবিটা শ্বাস নিয়ে নিল, তখন কি হবে? ওই যে অ্যামনিওটিক ফ্লুইড, তারপরে ম্যাটারনাল সার্ভাইকাল ভ্যাজিনাল ক্যানেলের যে ব্লাডটা, ওগুলা বেবি কি করবে? এসপিরেট করে ফেলবে। এসপিরেট করে ফেললে এখানেও কিন্তু তার একটা এসপিরেশন হয়ে তার অ্যাসফিক্সিয়া ডেভেলপ করার একটা চান্স আছে। এইগুলো হচ্ছে ডেঞ্জার বেবির জন্য। তারপরে আরো আছে স্কাল, ডেলিভারি হওয়ার সময় স্কাল বোনটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে, হেমোরেজ তো আমি আর আগে বললাম। তারপরে ধরো নিচে থেকে যদি শুরু করে আমি ডেলিভারি করাচ্ছি, গুড অবস্টিটিশিয়ান নাই, আসছে বা দায়ী বাড়িতে ডেলিভারি করায় ফেলতেছে, তখন কি হবে? তখন তার লেগ থেকে শুরু করে মনে করো তার টিবিয়া ফিবুলা ফ্র্যাকচার হতে পারে, নি জয়েন্টে ডিসলোকেশন হতে পারে, হিপ জয়েন্টে ডিসলোকেশন হতে পারে, ফিমারের ফ্র্যাকচার হতে পারে, আর উপরে যাও ট্রাঙ্কের মধ্যে সফট টিস্যু ইনজুরি হতে পারে, রিব ফ্র্যাকচার হতে পারে, ক্লেভিকল ফ্র্যাকচার হতে পারে, হিউমেরাস ফ্র্যাকচার হতে পারে, অডন্টয়েড প্রসেস ফ্র্যাকচার হতে পারে, সব হতে পারে। তারপরে যখন আমরা অনেকক্ষণ আটকে থাকবে শোল্ডারের কাছে, এসে ট্রাঙ্কটা ডেলিভারি হয়েছে, শোল্ডারে আটকে আছে, তখন কি হয়? ওখানে নার্ভ রুট গুলো থাকে না, ব্রাকিয়াল প্লেক্সাস এগুলো থাকে না এক্সিলার মধ্যে, ওই ব্রাকিয়াল প্লেক্সাস এগুলাও কিন্তু ইনজুরি হতে পারে। গলায় যখন আটকে থাকে স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসল ইনজুরি হতে পারে। তাহলে এই জিনিসগুলা এত এত কমপ্লিকেশনে যাওয়ার কি দরকার? তার চাইতে আমাদের সিজারিয়ান সেকশন করে ফেলা ভালো। এই জন্যই আমরা ব্রিজকে সবসময় সিজারিয়ান সেকশনের কথা বলবো। আর কেন বলবো? এই যে ডেঞ্জার টু দা বেবি, এই জিনিসটা আমাকে জানতে হবে, কারণ সবাই যে আমরা একেবারে টার্সিয়ারি লেভেলে হসপিটালে কাজ করবো তা তো না, তাই না? আমাদের তো পেরিফেরিতে গিয়েও কাজ করতে হবে, বা তোমার কাছে একজন জিজ্ঞেসও করতে পারে যে কেন আমি ব্রিজ সিজার করাবো কেন। তখন তুমি যদি তাকে এই জিনিসগুলো বুঝায় বলতে পারো যে একটা বেবির কি কি ডেঞ্জার ব্রিজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে, এই ডেঞ্জার থাকে দেখে আমাকে সিজারিয়ান সেকশনে যাইতে হবে। এবং এটা কিন্তু আমাদের পরীক্ষারও একটা প্রশ্ন, যে ডেঞ্জার্স, হোয়াট আর দ্য ডেঞ্জার্স টু দ্য বেবি ডিউরিং ভ্যাজাইনাল ব্রিচ ডেলিভারি। ঠিক আছে, বোঝা গেছে কথাগুলো? এতক্ষণ বকবক করলাম যেগুলা, বোঝা গেছে? মানুষ কমে গেছে 105 জন। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু একটু পড়তে হবে, হ্যাঁ? যে ডেঞ্জার টু দ্য বেবি, এই জিনিসটা আমাকে জানতে হবে, যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলাই আমি কিন্তু পড়াচ্ছি। আচ্ছা, এখন এই যে ব্রিজ ডেলিভারি আমরা তো এমনিতে করলাম না, এখন হচ্ছে ব্রিজ ডেলিভারি, তো আমাদের তো নাম জানতে হবে কি কিভাবে ভ্যাজিনাল ব্রিজ ডেলিভারি হয়। একটা হচ্ছে স্পন্টেনিয়াস হতে পারে, একটা হচ্ছে অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি হতে পারে, আর একটা হচ্ছে ব্রিজ এক্সট্রাকশন হতে পারে। আমরা সাধারণত হসপিটালে যে ব্রিজগুলা ডেলিভারি হয়, আমরা বা ডাক্তাররা যেগুলা করাই, আমরা অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারিটাই করাই। এই অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারিটার মানে কি? অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারিটার মানে হচ্ছে তার নরমাল কন্ট্রাকশনের ডেলিভারিটা হচ্ছে আপ টু ট্রাঙ্কটা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত বা আম্বিলিকাস পর্যন্ত ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমরা তাকে নন টাচ টেকনিক, আমরা কিচ্ছু করবো না, বেবি ধরবো না। তারপরে আমরা একটু বেবিটাকে নাড়াচাড়া করে দিব যাতে তার প্রসেস অফ ডেলিভারিটা ইজি হয়। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা বলি, আমরা কিন্তু ব্রিজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে কখনো ইন্ডাকশন অফ লেবার দিব না। হ্যাঁ, যে তাকে পেইন উঠায় ব্যথা বা সার্ভাইকাল ডাইলেটেশন করে কন্ট্রাকশন তৈরি করে করা, ইন্ডাকশন অফ লেবার আমরা তাকে করব না। অগমেন্টেশন অফ লেবার করতে পারি, মানে লেবার প্রসেসটাকে গিয়ার আপ করতে পারি যদি সে লেবারে চলে যায়। আর না হয় ইন্ডাকশন অফ লেবার কিন্তু ব্রিজে আমরা কখনোই করব না। এখন এই অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারির ক্ষেত্রেও আমার কিছু জিনিস জানতে হবে। এই জিনিসটা একটু জিজ্ঞেস করা হয় যে নাম শুনছো কিনা অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি, কি কি রিকোয়ারমেন্টস লাগে একটা অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারির ক্ষেত্রে। একটা হচ্ছে ওই যে গুড অবস্টিটিশিয়ান, সেটা তো লাগবেই, তোমার অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি করাইতে গেলে একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। অবস্টিটিশিয়ান একা হইলে হবে না, সেই অ্যাসিস্ট্যান্টটা কি করবে? ফান্ডাল প্রেসার দিয়ে রাখবে। আচ্ছা, তারপরে অ্যানেস্থেসিস্ট একজন লাগবে। ওই যে যখন আমি আগেই বলছি, যখন কোথাও আমি ব্রিজ ডেলিভারি করাবো, আমার এমন ফ্যাসিলিটিস থাকতে হবে যাতে আমি সিজারিয়ান সেকশন করতে পারি, সেই কারণে একজন অ্যানেস্থেসিস্ট লাগবে। বেবিকে এক্সামিন করার জন্য একজন নিওনেটোলজিস্ট লাগবে। ব্রিজ ডেলিভারির সময় অবশ্যই আমি এপিসোটমি দিব, তাহলে এপিসোটমি দেওয়ার জিনিসপত্র লাগবে, রিপেয়ার করার ম্যাটেরিয়ালস লাগবে, আর আমার 1 পেয়ার অফ ফোরসেপ লাগবে। কেন লাগবে? আফটার কামিং হেড রেস্ট হচ্ছে ব্রিজের একটা ডেঞ্জারাস কমপ্লিকেশন, খুব অল্প সময়ের মধ্যে বেবিটা খারাপ হয় এবং মারাও যেতে পারে। তো সেই আফটার কামিং হেড রেস্ট কথাটা মনে রাখো,
আফটার কামিং হেড অ্যারেস্ট, মানে হেডটা পরে আসতেছে, আফটার কামিং হেডটা অ্যারেস্ট হয়ে গেছে, ওই জায়গার মধ্যে আটকে গেছে। তো সেটা ডেলিভারি করানোর জন্য আমাদের কিছু টেকনিক আছে, এর মধ্যে ফোরসেপস ডেলিভারিও একটা টেকনিক। আমার বাকি টেকনিক গুলো যদি ফেল করে আমি ফোরসেপস দিব, এই ফোরসেপস দেওয়ার জন্য আমাকে আগে থেকেই একটা ফোরসেপ রেডি রাখতে হবে। তো এই আফটার কামিং হেড অ্যারেস্ট এটা হচ্ছে ব্রিচের একটা কমপ্লিকেশন, ব্রিচ ডেলিভারির একটা কমপ্লিকেশন। এই আফটার কামিং হেড অ্যারেস্টটা জাস্ট নামটা জানো এবং কি কি প্রসেসে আমরা হেড গুলা ডেলিভারি করাইতে পারি সেটা আফটার অ্যারেস্ট হওয়ার পরেও, অথবা অ্যারেস্ট হয় নাই, এখনো অ্যারেস্ট হয় নাই কিন্তু টাইম চলে যাচ্ছে, তখনও আমি কি কি ভাবে ব্রিচের হেডটা ডেলিভারি করাইতে পারি। একটাকে বলে বার্ন মার্শাল মেথড, বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখো। একটাকে হচ্ছে মডিফাই মরিসিলি স্মেলিভেট মেথড, আর একটা হচ্ছে ফোরসেপস। এই তিনটা ফোরসেপস ডেলিভারি, এই তিনটা হচ্ছে যে হেড ডেলিভারির মেকানিজম। ঠিক আছে, এই তিনটাই হেড ডেলিভারির মেকানিজম, এই তিনটাই আফটার কামিং হেড অ্যারেস্ট হলে সেটা ডেলিভারি করানোর মেকানিজম। তাহলে এটা হচ্ছে ব্রিচের একটা অন্যতম কমপ্লিকেশন, আফটার কামিং হেড অ্যারেস্ট। মানে এই এর চেয়ে ছোট করে আসলে ব্রিচটা আর আমি পড়াইতে পারলাম না, অনেক অনেক জিনিস আমি বাদ দিয়ে গেছি, জাস্ট যেগুলো হচ্ছে পরীক্ষায় আসে আমি সেগুলাই বললাম। এরপরে তো যারা আরো পড়তে চাও, বইয়ের মধ্যে অনেক কিছু আছে, বা পড়ে যদি বুঝছো না আগামী ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা, বাকি মেল প্রেজেন্টেশন গুলো আমিই পড়াবো, অনেক কিছু আছে বইয়ের মধ্যে। কিন্তু আমাদের লেভেলে যেগুলা দরকার, মেইন যেগুলা দরকার, আমাকে ব্রিচের টাইপ জানতে হবে, মেল প্রেজেন্টেশন কি নরমাল প্রেজেন্টেশন কি সেটা জানতে হবে, ব্রিচের টাইপ জানতে হবে, ইনসিডেন্ট গুলা জানতে হবে, কোন উইকসে কখন কিভাবে হয়, ডায়াগনোসিস করব কিভাবে সেটা আমাকে জানতে হবে। আর ব্রিচের ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশন বলবো। আচ্ছা, ব্রিচের ক্ষেত্রে কি ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন হতে পারে, ইলেকটিভ সিজারিয়ান সেকশন হতে পারে। ইলেকটিভ সিজারিয়ান সেকশন মানে তুমি আগে থেকে ডায়াগনোসিস করছো, পেশেন্টকে তার ইডিডি দিন অথবা 37 উইকস কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে সিজারিয়ান সেকশনের জন্য বলবো, সেটা হচ্ছে ইডিডি সময় না, 37 উইকস কমপ্লিট হওয়ার পরে বলবো, সেটা হচ্ছে ইলেকটিভ সিজারিয়ান সেকশন। আর ইমার্জেন্সি কি, যে একটা ফুটলিং ব্রিজ, ফুট প্রলাপস হয়ে গেছে, বাইরে চলে আসছে তোমার কাছে, সেটা তুমি তাড়াতাড়ি করে এখনই করে ফেলতে হবে, ওই যে 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে তোমাকে করতে হবে। তো সেটা যদি হয় সেটা হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন, অথবা কট প্রলাপস হয়ে গেছে সাথে সাথে করবা, সেটা হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। তো এইসব হচ্ছে ব্রিচের ক্ষেত্রে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। আর যেটা হচ্ছে তুমি 37 কমপ্লিট উইক হওয়ার পরে সব ইনভেস্টিগেশন সবকিছু করে পেশেন্টকে কাউন্সেলিং করে বলে তাকে সিজারিয়ান সেকশন করবা, সেটা হচ্ছে ইলেকটিভ সিজারিয়ান সেকশন। তো ব্রিচ হচ্ছে এমন একটা জিনিস, এখানে আমাদের যখন সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন ধরে তখন ব্রিচ প্রেজেন্টেশনটা আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশনেও বলতে পারি, আবার হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশনেও বলতে পারি। কখন ইলেকটিভ আর কখন ইমার্জেন্সি, জাস্ট জিনিসটা আমরা যদি জানি, দুই জায়গায়ই আমরা এটাকে বলতে পারি। আচ্ছা, আর কারো কোনো মানে প্রশ্ন, কারো না মানে আর কোনো প্রশ্ন আছে কিনা, বা কিছু বুঝতে চাও কিনা, বা কিছু বুঝো নাই কিনা? ম্যাডাম আফটার কামিং হেড অ্যারেস্টের চান্স কতটুকু? এইভাবে কোনো চান্স বলা নাই যে হইতেই পারে বা হবে না বা এরকম, মানে এইভাবে কোনো ইনসিডেন্ট না, হতে পারে, হ্যাঁ হয় বা হতে পারে। তুমি যদি ফল্টি টেকনিকে ডেলিভারি করা, ওই যে ব্রিচের ডেলিভারির ক্ষেত্রে তোমাকে কেন বারবার বলে যে স্কিলড অবস্টিটিউশন, তুমি যদি মনে করো বাচ্চাটা বের হয়ে গেছে দেই টান, নো নেভার, ব্রিচে কখনোই নেভার পুল ফ্রম বিলো, অলওয়েজ পুশ ফ্রম অ্যাবাভ। এই জন্যই তোমাকে বলা হয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে। অ্যাসিস্ট্যান্টটা কি করবে, ফান্ডাল প্রেসার দিয়ে রাখবে। যদি হেডটা ওয়েল ফ্লেক্স থাকে আফটার কামিং হেড অ্যারেস্ট হবে না, হেডের ডায়ামিটার ছোট, ডেলিভারি হয়ে যাবে, বিশেষ করে মাল্টির ক্ষেত্রে, কারণ তার আগের তো ভ্যাজিনাল ডেলিভারির হিস্ট্রি আছে, তাই না? তার আগের ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে, মানে তার পেলভিস এডিকুয়েট, এখন কেন তার আফটার কামিং হেড অ্যারেস্ট হবে? তুমি তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখেও নিছো হেডের ডায়ামিটার এত বেশি না, কেন হবে? আমার ফল্টি টেকনিকের জন্য হতে পারে। তুমি যদি নিচে থেকে টানাটানি করো, ব্রিচের ক্ষেত্রে তিনটা কথা সবসময় ডেলিভারির সময়, নেভার হারি, কখনোই তাড়াহুড়া করে ডেলিভারি করা যাবে না, নেভার পুল ফ্রম বিলো, অলওয়েজ পুশ ফ্রম অ্যাবাভ, এন্ড ব্যাক অ্যান্টেরিয়র, মানে আম্বিলিকাসটা নিচের দিকে আর পিছন দিকটা মানে পিঠটা হচ্ছে সামনের দিকে, তোমার দিকে থাকবে পিঠ আর আম্বিলিকাস থাকবে ফ্লোরের দিকে, এইভাবে করে তোমাকে ডেলিভারি করাইতে হবে। তখন হচ্ছে কি হবে, সফট টিস্যু ইনজুরি কম হবে, তুমি যখন ডেলিভারি করাবা সফট টিস্যু ইনজুরির চান্স কমে যাবে। এই 4-5টা পয়েন্ট আছে অ্যাসিস্টেড ব্রিচ ডেলিভারির ক্ষেত্রে, এগুলো একটু দেখে নিও, ও প্রশ্নটা করার ভালো হলো। কোনো চান্স নাই, বুঝছো, যে এত পার্সেন্ট নির্দিষ্ট করে বলা নাই যে কত জনের আফটার কামিং হেড অ্যারেস্ট হবে। আমাদের ফল্টি টেকনিকের জন্য আর বিগ হেডের জন্য, বিগ হেড না হয় আমরা এটা ইয়ে করে ফেললাম, এক্সক্লুড করতে পারি, কিন্তু ফল্টি টেকনিক এটা তো আমি যদি ডেলিভারি করাই আমাকেই ঠিক থাকতে হবে, আমাকে জানতে হবে, জানলে তখন যদি হেডটা এক্সটেনশন না হয় ডেলিভারি হয়ে যাবে।
আর কিছু টাইপ অফ ব্রিজ বুঝতে পারছো? কমপ্লিট ব্রিজ কাকে বলে, ইনকমপ্লিট ব্রিজ কাকে বলে, ফ্র্যাঙ্ক ব্রিজ কোনটা, ফ্লেক্সড ব্রিজ কোনটা, এক্সটেন্ডেড লেগ ব্রিজ কোনটা, একই জিনিসের অনেক নাম কিন্তু আবার। কমপ্লিট ব্রিজটা হচ্ছে ফ্লেক্সড ব্রিজ, মানে ফ্লেক্সড কেন, হিপ জয়েন্টও ফ্লেক্সড, নি জয়েন্টও ফ্লেক্সড, এটা হচ্ছে ফ্লেক্সড ব্রিজ। আর ইনকমপ্লিট ব্রিজের মধ্যে একটা আমরা প্রথম যেটা ফ্র্যাঙ্ক বা এক্সটেন্ডেড লেগ ব্রিজ, কি এক্সটেন্ডেড লেগ মানে লেগ এক্সটেন্ড করে লেগ দুটা ফুট দুটা মাথার পাশে নিয়ে গেছে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড লেগ। আর ফুটলিং মানে চেয়ারে বসে আছে, বললাম না চেয়ারে বসে আছে, মনে করো পার্শিয়ালি এক্সটেন্ডেড হিপ জয়েন্ট এন্ড নি জয়েন্ট, মানে বাটক আর হিল দুইটাই আমরা পারভেজনাল এক্সামিনেশনে পাবো। আর আরেকটা বলছি ফুট মানে নি প্রেজেন্টেশন, নি প্রেজেন্টেশন মানে নীল ডাউন পজিশনে, হাঁটু গেড়ে বসে থাকলে মানুষ যেরকম থাকে, দুইটা নি নিচে, এই ক্ষেত্রে কি হবে, নি জয়েন্টটা ফ্লেক্স থাকবে আর হিপ জয়েন্ট যেটা সেটা হচ্ছে এক্সটেন্ডেড থাকবে, মানে থাইটা সোজা থাকবে, নিটা ব্যান্ড হয়ে থাকবে। এবং সবচেয়ে বেশি রিস্কি কোনটা, এই যে ফুটলিং প্রেজেন্টেশনটা, এখানে হচ্ছে কর্ড প্রোলাপসের চান্স থাকে। কর্ড প্রোলাপস হয়ে গেলে আম্বিলিকাল কর্ড ডেলিভারি হওয়া থেকে মাথা ডেলিভারি হওয়া পর্যন্ত, মানে হেডটা ডেলিভারি হওয়া পর্যন্ত টাইমস হচ্ছে 10 মিনিট, 10 মিনিটস, মোর দেন 10 মিনিট গেলেই বার্থ এসফিক্সিয়া হওয়া শুরু হয়। যত সময় বেশি যাবে ইন্টারপার্টাম ডেথের চান্স তত বাড়বে। এই জন্য আম্বিলিকাল কর্ডটা ডেলিভারি হওয়ার পরেই হচ্ছে বাচ্চা খারাপ হয়ে যায়, যদি 10 মিনিটের মধ্যে আমার হেড ডেলিভারি করাইতে আমি না পারি। আর কোনো কোয়েশ্চেন? পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ? জি ম্যাডাম। হ্যাঁ, পরীক্ষার জন্য জি ম্যাডাম। সার্জারি পরীক্ষা দিছো না তোমরা? হ্যাঁ ম্যাডাম, সার্জারি হয়ে গেছে আমাদের। গাইনির পরীক্ষা কিন্তু এত মানে এত কি বলবো রিল্যাক্স হবে না, একটু কড়াকড়ি হবে। কড়াকড়ি মানে কি, আমরা তোমাদের দেখবো তোমরা কিভাবে পরীক্ষা দিচ্ছ, বসে থাকবো আমরা। আর নিজেদের জন্য তো একটু পড়াশোনা করবা, এমনিতেই তো ওয়ার্ডে আসতেছো না, পেশেন্ট দেখতেছো না, এমনি তো লেকিংস তার মধ্যে। জি মানে যে ম্যাম যে টার্মটা আমাদের হবে এই টার্মের রেজাল্টের উপর কি মানে কোনো কিছু ডিপেন্ড করবে যে আগে যেরকম হতো? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওমা, তাহলে আর এগুলো নেওয়া কেন, এত কষ্ট করে প্রশ্ন করা হচ্ছে কেন? অবশ্যই এটার উপরই তো ডিপেন্ড করবে পার্সেন্টেজ। হয় এবং কি যে এটার আমরা উপর। মানে আমরা যখন হলে থাকি ম্যাম বা কলেজে থাকি তখন আসলে পড়তে পারি, বাসায় থাকলে আসলে ওইভাবে পড়তে পারি না। এটা তো আর এখন বলে লাভ নাই, এখন তো সবাই বাসা থেকে অফিস, কি অফিস ফ্রম হোম, এরকম রিডিং ফ্রম হোম, ছোট বাচ্চাদের একেবারে প্লে ক্লাস থেকে শুরু করে সবারই তো এখন বাসায় থেকেই পড়তে হবে, তাই না? তোমাদেরও পড়তে হবে, কিছু করার নাই। ডিসকাস করে পড়বা, ডিসকাস তো করা অনেক সহজ। গ্রুপ কল দিবা, হোয়াটসঅ্যাপে দাও, মেসেঞ্জারে দাও, গ্রুপ কল দিয়ে পড়বা। পড়তে হবে, এখন আসলে কি করবা বলো, এটা তো আর কিছু বলার নাই, মানে এটা তো আমাদের কারো হাতে না, তাই না? আমরা তো চেষ্টা করতেছে মানুষ, এখন যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তোমারও যেমন রিস্ক, কলেজ খুলে দিলে সবারই তো রিস্ক, তাই না? এখন এইভাবেই পড়তে হবে, এটা আসলে বলে লাভ নাই। তবে এটার উপর অবশ্যই নির্ভর করবে পার্সেন্টেজ এন্ড এই টার্মগুলার রেজাল্ট। টার্ম তো হবে, এইটা হলো, সামনে আরো হবে, সবগুলা রেজাল্ট এবং পার্সেন্টেজের উপর নির্ভর করবে। এবং আমি আবার বলতেছি, টার্মগুলা কিন্তু মানে এত রিল্যাক্স ভাবে হবে না যে আমি দেখে দেখে লিখে ফেললাম, নো, এভাবে হবে না। তোমাদের ওই যে সব টিচাররা থাকবেন পরীক্ষার সময়, যেভাবে সামনাসামনি থাকেন ওভাবে অনলাইনে থাকবেন, তোমাদের গার্ড দেওয়া হবে আর কি, যেরকম হয় তোমাদের সবার মাইক্রোফোন তো থাকবেই অন, ইয়েও অন থাকবে, ক্যামেরা অন থাকবে, ভিডিও অন থাকবে, আমরা দেখবো তোমরা যে লিখতেছো। তাই জন্য প্রিপারেশন নাও, দেরি আছে, 16 তারিখ। দুইটা মানে এমসিকিউ এসএকিউ, আর হচ্ছে এমসিকিউ এসবিএ একটা 10 মার্কের, আর বাকি 40 মার্কের হচ্ছে এসএকিউ এসিকিউ। নরমালি যেরকম পরীক্ষার প্রশ্ন হয় ওরকমই হবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস ম্যাম যেদিন হয় আমরা এসকিউ তে আমরা কয়টা কোশ্চেন পাবো বা মার্কস ডিস্ট্রিবিউশনটা কি ম্যাডাম সবগুলা বলা যায়? প্রশ্নে 5 নাম্বার, এসিকিউ তেও 5 নাম্বার, 3টা স্টেম থাকবে, এসিকিউ তেও 5 নাম্বার, জাস্ট একটা স্টেম থাকবে আর কি এসিকিউ তে। আগের প্রফিট প্রশ্ন ওগুলা ফলো করবা, বা আগের টার্ম তো আর না, আগের প্রফিট গুলার প্রশ্ন যেরকম হয় ওরকম। এসিকিউ কিরকম, এসিকিউ মানে শর্ট আনসার কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনের 3টা স্টেম থাকবে এবিসি, হ্যাঁ, এই 3টা স্টেমে মিলায় 5 নাম্বার। আর এসিকিউ হচ্ছে শর্ট এসে কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেন ওটাতেই 5 নাম্বার। ম্যাম গ্রুপ কয়টা থাকবে আর কোশ্চেন কয়টা থাকতে পারে ম্যাম এরকম কিছু? গ্রুপ তো 2টা থাকবে, একটা অফসেল গ্রুপ, একটা গাইনির গ্রুপ, এবি
একটা অক্সের গ্রুপ, গাইনির গ্রুপ, তারপর ওই যে এখন তো আবার আছে যে খাতা টাতা ছবি তুলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কারা কাদের মানে কয়জন কাকে পাঠাবা সেটাও তোমাদের মেনশন করে দেওয়া হবে। তোমরা মনে করো 1 থেকে 10 বা 1 থেকে 20 কার কাছে পাঠাবা, 21 থেকে 30 কার কাছে পাঠাবা রোল নাম্বার ওয়াইজ, সেটাও মেনশন করে দেওয়া হবে, এবং কত সময়ের মধ্যে ছবি তুলে পাঠাবা সেটাও মেনশন করে দেওয়া হবে। নরমাল যেরকম প্রশ্ন থাকে সেরকমই প্রশ্ন স্ক্রিন শেয়ার করে তোমাদের দিয়ে দেওয়া হবে, সেই প্রশ্নটা দেখে তোমরা অ্যানসার করবা, স্ক্রিনশট নিয়ে রাখবা, স্ক্রিনশট দেখে অ্যানসার করবা, তবে তোমাদের মাইক্রোফোন এবং ক্যামেরা অন থাকবে। যতক্ষণ পরীক্ষা চলবে আমরা বসে থাকবো। ঠিক আছে, আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, কোনো কিছু জানার না থাকলে আমরা লিভ নিতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।